ও ভয়ানক নমস্কার, ঠান্ডা। রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আমাদের আজকের আলোচনার বিষয় বহু প্রতীক্ষিত যে আরজিকর রায়, সেই রায় ঘোষণা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩-এর ১ এই অনুযায়ী সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে শিয়ালদা আদালতে। কিন্তু এটা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি। আমাদের সঙ্গে অরুণাভ ঘোষ আছেন, বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য। অরুণাভদা এবং প্রসূনদা দুজনকেই আরো একবার রায়বাহাদুরে স্বাগত জানাই আপনাদের। এবং আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা দর্শকরা এবং আপনারা দুজনে জানেন সেই আরজিকর রায় নিয়ে। এই যে সিবিআই এর চার্জশিট বা সবার প্রথমে কলকাতা পুলিশের একদিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা এবং তারপর আমরা দেখেছি সিবিআই এর কাছে কেসটা গেছে, সিবিআই একটা চার্জশিট দিয়েছে এবং তারপর এতদিন পর মোটামুটি ১৫০-৫২ দিনের কাছাকাছি অতিক্রান্ত এবং অবশেষে এই যে রায় এলো তাতে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় তিনি এই ধর্ষণ এবং খুনে এক এবং একমাত্র দোষী। কিন্তু নির্যাতিতার পরিবার, তার বাবা মা এবং আন্দোলনকারী এখনো, আমরা এই নিয়ে প্রচুর আলোচনা করেছি, একাধিক তথ্য প্রমাণ সঞ্জয় রায়ের বিরুদ্ধে একজড়ো হওয়ার পরও এবং আর কোন তথ্য প্রমাণ স্পেসিফিক এই ধর্ষণ খুনের এগেনস্টে, এই ধর্ষণ খুনের প্রেক্ষিতে আর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারীরা আজও বলে চলেছেন যে এই কাণ্ডে, এই কেসে আরো একাধিক জন ছিলেন। অতএব পুরোপুরি বিচার হলো না, পুরোপুরি রায়দান হলো না, পুরোপুরি ন্যায় বিচার হলো না, আংশিক বিচার হলো। আমি প্রাথমিক প্রতিক্রিয়া প্রথমে অরুণাভদার কাছ থেকে জানতে চাইবো, তারপর প্রসূনদার কাছে আসবো। অরুণাভদা, প্রাথমিক প্রতিক্রিয়া। কোর্ট যা দেখেছে, তার সামনে যা এভিডেন্স প্রেস করা হয়েছে, যা সাক্ষ্য প্রমাণাদি, এবং তার ভিত্তিতে কোর্ট রায় দিয়েছে। যারা বলছে অন্যরা ছিল, তারা নাম বলুক না, নাম বলে এসে সাক্ষী দেয়নি কেন? আমি বললাম যে রাম ছিল মার্ডারে, আমায় গিয়ে প্রমাণ করতে হবে যে রাম ছিল। একটা অন্যরাও ছিল, একটা ভেগ স্টেটমেন্ট করে দিলে হয় নাকি? গিয়ে বলতে হবে যে কে আছে। কোর্ট কি করবে? কোর্ট যার কাছে, তার কাছে যা রেকর্ড দিয়েছে সেই অনুযায়ী সে বলেছে একজনই মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে, এই আর কি। অরুণাভদার কথার সূত্র ধরেই আমি প্রসূনদা আপনার কাছে আসবো। অরুণাভদা যেটা বললেন যে শুধু বলে দিলেই তো হলো না, যে একাধিক জন ছিল, অনেকে মিলে রেপ অ্যান্ড মার্ডার করেছে, একজনের পক্ষে এটা সম্ভব না। এই যে মোটামুটি শুরুর দিন থেকে ৯ই আগস্টের পর থেকে এই যে স্টেটমেন্ট গুলো ভাসিয়ে দেওয়া হয়েছে, আজও সেটা ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং একটা কথা আন্দোলনকারীদের মুখ থেকে, নির্যাতিতার পরিবার তারা নিঃসন্দেহে একটা ভালনারেবল সিচুয়েশনে আছে, তাদের কথাবার্তা আমাদের নিঃসন্দেহে খুবই সহানুভূতির সঙ্গে দেখতে হবে, সেটা ঠিকই। কিন্তু একাধিক আন্দোলনকারী, অনেক বিশিষ্ট মানুষ, তারা আজও একটা কথা বলে যাচ্ছেন প্রসূনদা, যে আমরা তো সবাই জানি, আমরা তো জানি কে কি করেছে। তাহলে সবাই যখন সবকিছু জানেন, প্রায় ৩০-৩২ জন সাক্ষী ছিলেন এই চার্জশিটে, সিবিআই যে চার্জশিট আমরা দেখেছি, সবাই যখন জানেন, তারা কেউ কিছু বললেন না কেন? সবাই যে জানেন একাধিক জন ঘটিয়েছে, সঞ্জয় রায়কে স্কেপগোট করা হয়েছে, সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, এটা একজনের পক্ষে কিছুতেই সম্ভব না। এবং আজও আমি দেখছিলাম সেই ১৫০ গ্রাম বীর্যের তত্ত্বের জনক সুবর্ণ গোস্বামী, তিনি বলছিলেন যে বাকি লোকেরা এতটাই প্রভাবশালী, সেখানে এতটাই রাজনৈতিক প্রভাব এবং অর্থের প্রভাব আছে যে কারণে বাকিদের ছুতে পারা গেল না। কি বলবে প্রসূনদা? আসলে আন্দোলনকারী যত স্টেক হোল্ডার ছিল, আন্দোলনকারীদের স্টেক হোল্ডার, তাদের প্রত্যেকের নিজস্ব স্বার্থ ছিল। তারা এই একটি আন্দোলনকে, এই একটি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মতো করে নিজেদের স্বার্থ পূরণের জন্য রাস্তায় নেমেছিল। যতজন ছিল, যতজন, সে ইমন স্বস্তিকাই বলুন, সে শাশ্বতী মহাশ্বেতাই বলুন, সে সিপিআইএম এর লোকজনরাই বলুন, বা অনিকেত মাহাতো কিঞ্জলরাই বলুন, ইচ অ্যান্ড এভরিবডি স্টেক হোল্ডার অফ দিস মুভমেন্ট, যারা রাস্তায় ছিল, তারা ব্যক্তি স্বার্থে এই প্রক্রিয়াটাকে এই জায়গায় নিয়ে গেছে। হোয়ারাজ উল্টো দিক থেকে যারা এর প্রতিবাদ করছিল, যারা নানা সময় একসময় ব্যাটিং করেছিল, লাইক কুণাল ঘোষ,
যিনি তৃণমূলের মুখপাত্র হিসেবে উনি বলছেন যে ভাইপো বিদেশ চলে গেলেও আমি একা প্রতিবাদ করেছি, তিনিও উল্টো দিকে স্টেক হোল্ডার। কারণ তার কাছে মমতা ব্যানার্জির নৈকট্য ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল, প্রয়োজন ছিল। অর্থাৎ দুপক্ষের লোকেরাই অ্যাকচুয়ালি ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে নিজেদের স্বার্থের সন্ধান করেছে। তার মধ্যে যেহেতু যারা রাস্তায় নেমেছিল অ্যাক্রস দ্য সেকশন, তাদের নিজস্ব উদ্দেশ্য সম্পূর্ণ পৃথক ছিল, রাদার দ্যান বিচার প্রক্রিয়ার সঠিক কে করেছে সেইটা, সঠিক খুন কি হয়েছে, খুনিকে, এইটার থেকে। সুতরাং যখন প্রকৃত ধর্ষক, ধরা যাক এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে তো গেছেই, হয় ফাঁসি নয় যাবজ্জীবনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তখন তারা আর এই পর্যায়টা মানতে পারছে না। আমি এই কথাটা অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, এই কারণে যারা রাস্তায় নেমেছিল তাদের দুপক্ষের লোকেরাই আমার অত্যন্ত পরিচিত, এবং তারা যেভাবে যা কাজ করেছে, এবং তার মধ্যে দুজন ডাক্তারবাবু যারা বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন, এক উত্তরে নারায়ণ ব্যানার্জি আর দক্ষিণের কুণাল সরকার, দে হ্যাভ অলসো পার্সোনাল ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। এবং তার সাথে সংবাদ মাধ্যম, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী, তার জমি সেখানে প্রমোটিং করতে দিতে হবে। আর টিআরপি লড়াই চলছিল TV9, রিপাবলিক টিভি আর এবিপি আনন্দের মধ্যে, যে কারা আগ বাড়িয়ে এগিয়ে যাবে। এই গোটা স্টেক হোল্ডার মানে পাবলিসিটি যারা দিচ্ছিল, যারা আন্দোলনকারী তারা, এবং যারা রাস্তায় নেমেছিল, তারা প্রত্যেকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বিচার প্রক্রিয়া যখন বাস্তবে যেটা বিচার, অরুণব যেটা বললেন, মানে কোর্টে তো সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়, তারা এখন সেইটা মানতে পারছেন না, ইনক্লুডিং সুবর্ণ। আমি তো অত্যন্ত, সুবর্ণের সাথে আমার 25 বছরের পরিচয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটা বাস্তব সত্যি। মানে এটা যে কারণে তাদের পক্ষে মানতে কষ্ট হচ্ছে, কারণ তারা একটা কথা মানুষকে ভুল বুঝিয়ে এমন ভাবে একটা আন্দোলন করেছিল তাদের নিজের স্বার্থে, সেই এখন পরিষ্কার বহু লোকের মনে। আমি ট্রামে, বাসে, ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে রেগুলার যাতায়াত করছি, রেগুলার লোকের সাথে কথা বলছি। অন্তত গত 1.5-2 মাস ধরে যখন বিচার প্রক্রিয়া চলছে, নিয়ার অ্যাবাউট 150-200 লোকের সাথে কথা বলেছি। তারা এই যে যারা রাস্তায় নেমে আন্দোলনকারী, তাদেরকে যেভাবে সমালোচনা করছে, কমন ম্যান, গরিব মানুষ ভাবতে পারবে না। আর এর বাবা মা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে তাদেরকে ভূত দেখানো হয়েছিল, ভূত বলে যেরকম কিছু নেই, অথচ ভূতের ভয় পায়। সেই ভূতের ব্যাপারটা এমন করে তাদের মাথার মধ্যে গুঁজে দেওয়া হয়েছিল যে তারা এদের কথাটাকে সত্যি ধরে চলছেন। অথচ তিনি বিচারককে আজকে ধন্যবাদ দিয়েছেন। তাদেরকে কিসের ভূত দেখানো হলো? তাদেরকে বলা হয়েছে বিশাল ষড়যন্ত্র অনেকে মিলে করেছে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তো এরা তো মিডিয়া ট্রায়াল আর হচ্ছে আমরা যা বলছি সেটাই বিচার, এই জায়গায় দাঁড়িয়েছিল। অর্থাৎ ওই খাপ পঞ্চায়েতের বিচার, যেটা আমরা হরিয়ানা, পশ্চিম ইউপিতে দেখি, সেই পশ্চিমবঙ্গের শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের খাপ পঞ্চায়েতের বিচারের সাথে মূল বিচার প্রক্রিয়া মিলছে না। বাট দ্য স্টেক হোল্ডার হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট। আমি আবার এক কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে এখানে বলছি। So প্রসূনদা, আপনি বলছেন all the people, all the stakeholders, they all have their own interest, অর্থাৎ তারা প্রত্যেকে নিজস্ব ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য এই আন্দোলনে ঝাঁপিয়েছিলেন, কেউ অনেস্ট ছিলেন না। কিন্তু প্রসূনদা, এই জায়গা থেকে একটা প্রশ্ন, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, যিনি ধারাবাহিকভাবে এই আন্দোলনকারীদের সঙ্গে সুরে সুর মিলিয়ে গেছেন, তার আমি গতকালকেরই একটা স্টেটমেন্ট দেখছিলাম। তিনি বলছেন যে এমন ভাবে নাকি কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এমন ভাবে নাকি পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে যে সিবিআই বলেই এই পর্যন্ত পৌঁছতে পারলো, নইলে নাকি এতটুকুও বের করা আর কারো পক্ষে, কোনো এজেন্সির পক্ষে নাকি সম্ভবই ছিল না। এটা মত প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের। এদিকে কলকাতা পুলিশ একদিনই বলে দিয়েছিল সঞ্জয় রায়, সেটা সিবিআই এতদিন লেগে গেল। উপেন বিশ্বাস, উপেন্দার অতীত তদন্ত, লালু প্রসাদকে জেলে পাঠানো, তখন আমি বিহারে পোস্টিং ছিলাম, রেগুলার উপেন্দার অফিসে যেতাম, কোল ইন্ডিয়ার অফিসে। তো তখনকার সাথে এখন উপেন বিশ্বাস এক নয়। এই উপেন বিশ্বাস সে বাড়ি বসে বসে তথ্য কি দিচ্ছে, ও কে তাকে জোগাচ্ছে, কেউ কিছু জানে না। সে করতো তৃণমূল, তারপর বিজেপিতে গেল, বিজেপিতে জিততে পারলো না। উপেন তো প্রাসঙ্গিক থাকতে চায়। আই এম সরি টু সে, এর বেশি আমার
ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি। ওটা সেটাও একই রকম ব্যাপার। আমি প্রাসঙ্গিক থাকতে চাই, একটা মত এখানে প্রতিষ্ঠা করে। আর এবিপি আনন্দের যে বিশেষজ্ঞরা রোজ চিৎকার করছেন, তার মধ্যে একজন কলেজের অধ্যাপক, একটি ইউনিভার্সিটিতে পড়ান, তিনি পলিটিক্যাল সায়েন্স, তিনি 10 লাখ টাকা চুক্তি করে বসে আছেন এবিপি আনন্দের সাথে। আমি জানি না মানে কি করে এগুলো করেন। তারা ভাড়াটে বুদ্ধিজীবী, তাদেরকে আমরা ভাবছিলাম তারা সব নিজের মনের মধ্যে থেকে কথা বলছে। এখন এটা দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি একটা ছোট কাহিনী বলি। এর মধ্যে 3 জন তো ছিল শুরুতে, মহাশ্বেতা, রিমঝিম আর শতাব্দী। তা আমি রিমঝিমকে চিনি না, বাকি 2 জনকে চিনি। তা মহাশ্বেতা যখন এই দ্রোহের কার্নিভাল সব ডাক দিল দ্রোহ, মহাশ্বেতা তখন আজারবাইজান বাকুতে পরিবার সমেত বেড়াতে গেছিল। তা আমি মহাশ্বেতাকে লিখলাম মেসেজে যে তাহলে দ্রোহের কার্নিভাল হবে কি করে। তা ও একটা ছবি পাঠালো, ওর স্বামী, পুত্র এবং কন্যাদের সাথে ওই আজারবাইজানের ঠান্ডার মধ্যে প্রদীপ জ্বালাচ্ছে, বলে এই তো দ্রোহের কার্নিভাল, আমি এখানে অগ্নি সংযোগ করি। আর বাদ বাকিদের কথা আমি নাই বা বললাম। আর আমি বুঝতে পারলাম না এর মধ্যে থেকে কোথা থেকে এই মহিলা, ট্রান্সজেন্ডার এবং কুয়ার মানে এলজিবিটিদের একটা সংগঠন গড়ে উঠলো। তারা কিছুই মানবে না, তারা বিচার ছিনিয়ে আনতে চায়। বিচার কখনো ছিনিয়ে আনা যায় নাকি? এ কি অদ্ভুত সমস্ত কথাবার্তা। বিচার তবে প্রক্রিয়া, কি বাংলাদেশ হয়ে যায়নি তো আমাদের দেশটা এখনো? নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট, নো ডাউট অ্যাবাউট ইট, কোর্ট প্রভাবিত কিছুটা, এটাও ঘটনা, কিন্তু আমাদের দেশটা কিন্তু এখনো বাংলাদেশ হয়ে যায়নি, এটা বুঝতে হবে। অরুণাভদা, উপেন বিশ্বাসের এই মন্তব্য নিয়ে যেটা প্রসুন্দা বললেন, এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে সবাই বলছে বিচার ছিনিয়ে আনতে হবে। ইভেন আমি গতকালই মা বাবার স্টেটমেন্ট দেখছিলাম, বাবা বলছেন যে এতদিন আমরা আবেদন করেছি, কিন্তু আর আবেদন নয়, এবার আমাদের ছিনিয়ে আনতে হবে, আমাদের বিচার দেয়া হলো না, একজন দোষী হতে পারে না, ছিনিয়ে আনতে হবে। অরুণাভদা, আপনি আইনের লোক, আইনজীবী, দীর্ঘদিন আইন নিয়ে চর্চা করেছেন, বিচার কি আদৌ ভুলে যেতে ছিনিয়ে আনা হবে, যায়? উপেন বিশ্বাসের কথা শুনলে ভাই আইন ভুলে যেতে হবে। ছিনিয়ে কি আইন আনা যায়? ওর বাবা মা বলছে আবেগপ্রবণ হয়ে বলছে, হয় না। আর উপেন বিশ্বাস একটু ওজন একদম নেই, এত ভুল ভাল না বাজে কথা বলছে, যেটা পিকচারে আসার জন্য এটা ঠিক না উপেন বাবুর। আমি তো হাইকোর্টে ধরবো একদিন। আগে মাঝে ওই কোন জজ সাহেবের কাছে কি বলে আমাদের বিপ্লবী জজ সাহেব, এখন রিটায়ার করে রিজাইন করে অভিজিৎ, ওর লোক, হ্যাঁ ওর লোক ছিল। আমি একদিন ভাবলাম ধরবো, ধরে ছেলে পেলে নিয়ে গেলাম, গিয়ে তার অভিজিৎ গাঙ্গুলিকে গালাগাল করলাম কোর্টে, ওকে আর পাইনি, ওর অবস্থা কাইল করে দিতাম। এই আজে বাজে কথা বাইরে বলে কি বলবো বলো? আসলে এই যে সেকশনটা, এই মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতির সীমা নেই, এটা বাস্তব ঘটনা। এতগুলো মন্ত্রী জেলে গেছে, নানা ম্যানিপুলেশন, এ নিয়ে তো কোনো তর্কই করা চলে না। মানে আমার এত বছরের সাংবাদিকতা জীবন, এই বয়স হয়েছে, এইরকম অবস্থা কখনো দেখিনি, সেটা আলাদা কথা। কিন্তু তা বলে ভোটে হারাতে পারছি না বলে আমি অন্য প্রক্রিয়ায় ক্রমাগত মিথ্যে কথা বলো, এটা তো কোনো সঠিক রাস্তা হতে পারে না। এবং এখন সিপিএম এর লোকেরা বুঝতে পারছে যে তাদের মহিলা সমিতি, গুড বা ডাগলি যারা মহিলাদের হয়ে লড়াই করতো, এটা তো আমরা দেখেছি, তাদের মহিলা সমিতি স্ট্রং এবং তারা লড়াই করেছে বছরের পর বছর। কালকেই আমি জ্যোতিবোস সেন্টার উদ্বোধনে গেছিলাম, আমার সাথে অনেকক্ষণ বৃন্দা কারাতের কথা হলো, রমলা চক্রবর্তীর কথা হলো, কিন্তু তাদের হাত থেকেও ব্যাপারটা বেরিয়ে চলে গেছে। এই হঠাৎ রাত জাগর পার্টি একটা জেগেছে, রাতের বেলা যারা জাগে তারা অ্যাকচুয়ালি দিনের বেলা তাদের কাজ করে খেতে হয় না। কোনো রাত জাগো আন্দোলনে কোথাও কোনো ঘরের কাজের মহিলা, কোনো যারা আমরা যাদের বলি মানে ডোমেস্টিক হেল্প ইংরেজিতে বলে, বাংলায় ঝিয়ের কাজ করে বলি, নেই সেখানে। ইটভাটা শ্রমিক নেই, এই যে আমাদের পাড়ায় যে বালির কাজ হয়, যে মজুর, তারা নেই, বিড়ি বাঁধা শ্রমিক নেই, কোনো গরিব মানুষ নেই, এরা বিদেশে যায়। এবং আমি প্রথম থেকে জানি, তোমার এটা অনেকের জানা, অরুণাভদা জানেন কিনা জানি না, হোক কলরা হয়েছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাতে একটি ছেলে ব্রা প্যান্টি পরে হেঁটেছিল, আমি ছেলেটার নাম ভুলে গেলাম, তার দিন 15-20 বাদে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ তমগ্ন ঘোষ, সে বিদেশে পড়তে চলে গেছে। আসলে হার্ভার্ড, ইয়েল, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের
কাজকর্ম, তাদের নাম যদি ছাপা হয়, তাদের যদি ইন্টারভিউ নেওয়া হয়, তাদের জন্য কিছু সিট থাকে। সেই সিটে এমনি একটা ছেলে পড়তে গেলে যদি 20 লাখ টাকা খরচা হয়, তার জন্য 5 লাখ টাকা খরচা হয়। এরা সবাই সেই স্কিমে ঢোকার জন্য তৎপর হয়ে গেছে। যে রিমঝিমকে পুরস্কার দেওয়া হলো, এই ওই স্কিমে ঢুকে যাবে, সে একটা চলে যাবে। আর প্রসূনদা, আপনি যেটা বলছেন যে রিমঝিমের এই রাত দখলের ডাকের পেছনে আসলে বিদেশে পড়তে যাওয়ার উদ্দেশ্য, আসলে স্কলারশিপ পাওয়ার জন্য এই পুরোটা পরিকল্পনা মাফিক একটা উদ্দেশ্য। হ্যাঁ, সে কখনো একা করে যায় নাকি? আনন্দ পুরস্কার পেল, ওইগুলো তো সিভিতে যোগ হয়েছে। তুমি রিমঝিমের যদি এগুলো দেখো তো সিভিতে ওইগুলো বলছে। শতাব্দীর সাথে আমার যোগাযোগ আছে, শতাব্দী পোস্টেড লিখছে, সে এখন আনন্দবাজার পত্রিকায় বাকিদের বাজার খুব খারাপ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, অন্য যারা নারীবাদী সব ছিল, তারপর আরেকজন আমাদের উত্তর কলকাতা, আমি সব নাম করছি না, তাদের বাজার খারাপ, একটা নতুন মেয়ে উঠলে ভালোই হয়। আর ওদিকে মহাশ্বেতা, সে ভ্রমণ পত্রিকা করে, আর তার মধ্যে ওই ট্রান্স স্কোয়ার একটি মেয়ে, সে মাঝে মধ্যেই প্রেস ক্লাবে আসতো, ট্রান্সজেন্ডার, ভালোই শিক্ষিত মেয়ে, সেও ওদের সাথে। এই তো নানা রকম তাদের আলাদা উদ্দেশ্য। সিপিএম এর উদ্দেশ্য ছিল 5% ভোট প্রাসঙ্গিক থাকতে হবে, মমতার বিরুদ্ধে যদি আন্দোলন, এই করতে গিয়ে ওরা কি করলো, ওরা মহিলা সমিতিকে পেছনে দিয়ে এদেরকে সামনে এগিয়ে দিল। ফলে অ্যাজ ইফ মহিলা সমিতির যে সংগঠন রয়েছে তারা হাওয়া হয়ে গেছে, পশ্চিমবঙ্গে তাদের কোনো অস্তিত্ব কিছু নেই। এই ডাক্তার যেগুলো আন্দোলনে যে বড় বড় নাম করা ডাক্তার, তাদের নানা রকম স্টেক ছিল। তারা অ্যাকচুয়ালি মেডিকেল হসপিটালটা ছিল কান্তি গাঙ্গুলি ছেলে উৎসব গাঙ্গুলি দক্ষিণ চব্বিশ পরগনার হসপিটালগুলোতে ওষুধের বিলি বন্টনের ব্যবস্থা ছিল কান্তিদা যতদিন মন্ত্রী ছিল। এবার হসপিটালটা বাড়াবে, ওর মধ্যে ঢুকলো কুণাল সরকার হচ্ছে কৃষ্ণগাছ ফ্যাক্টরির মালিক বাড়ির ছেলে, তাদের জমিগুলো সে প্রমোটিং করেছে, নিজের জমি প্রমোটিং করেছে প্রচুর, সবাই সেটা জানে। কুণাল সরকার তার মধ্যে হঠাৎ করে সে এবিপি গোষ্ঠী তাকে একটা বিশাল বোদ্ধা মানিয়ে ফেললো। কোনোদিনই সে খুব ভালো হার্ট অপারেশন করেছে এমন কোনো কিছু নেই। তার মধ্যে তার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলে বিরাট অভিযোগ অপারেশনের। কি অভিযোগ হয়েছে খোঁজ নিলেই জানতে পারবেন। মানে এমন অভিযোগ যে তার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, সেইটা লাস্টে ওরা ব্ল্যাকমেল করেছে, ফলে কুণাল সরকার গোটা প্রক্রিয়া থেকে সরে এসেছে। তো এইরকম সবারই নানা রকম স্টেক আছে। তো এত রকম স্টেক প্রত্যেকের এক হয়েছিল, ফলে সব রাস্তায় হুড়ুর করে বেরিয়ে গেছে। এই সেকশন অফ দ্য পিপল যারা রাস্তায় নেমেছিল, তারা ভুল করে হোক ঠিক করে হোক 2009 এবং 2011-তে সিপিএম কে সরাতে, এদের সংখ্যা বেশি না, সমাজে 5%, তারা মমতাকে ভোট দিয়েছিল। ভুল বুঝতে পেরে এরা 16 সালে কংগ্রেস বাম জোটকে ভোট দিয়েছে। আবার যখন তারা মমতাকে সরাতে পারেনি, 18-তে বিজেপিতে ভোট দিয়েছে, 21-এ বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু দেখছে কিছুই হচ্ছে না। এরা তখন একটা ভেবেছিল যে এই রাজ্যে এমন একটা ক্যাওস হোক, আমি এদের অনেকের সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছি, যাতে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 356 ধারা জারি হয় এবং রাষ্ট্রপতি শাসন জারি হয়, তার আন্ডারে ভোট হয়। দুর্ভাগ্যক্রমে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ এবং আরএসএস সাথে এই রাজ্যের যিনি ক্ষমতাবান নেত্রী, তার এমনই একটা বিশেষ ব্যাপার, তারা এই আন্দোলন থেকে পেছন থেকে সরে গেল। যখনই সরে গেল তখনই বোঝা গেল 356 ধারা জারি হবে না। তখন এরা কি করবে, এরা অনাথের মতো এদিক ওদিক ভাটাকতে, আত্মার মতো ঘুরতে লাগলো। আর এদিকে সঞ্জয়, কোনোদিন অরুণাবতা তো এত বছর কোর্টে আছে, কোনোদিন কেউ বলেছে ভাই আমি ধর্ষণ করেছি, খুন করেছি? প্রথম দিন বলেছিল, তারপর তার লয়ার যা বলেছে তাই তো বলছে, তাই তো বলবে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে এই সেকশন, এই কোট নাগরিক সমাজ অনেকে 2009 এবং 2011-তে তারা একটা বিরাট সেকশন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, তারপর ভুল বুঝতে পেরে 16-এ তারা আবার সিপিএম কে, এই ভুলটা তারা কিসের রিয়ালাইজেশন তাদের হলো? তারা বললো যে মমতা ব্যানার্জিকে দিয়ে হবে না, এই ক্লাস অফ পিপলের স্বার্থ রক্ষিত হচ্ছে না। মমতা ব্যানার্জি, এরা অধিকাংশ মুসলিম বিরোধী। মমতা ব্যানার্জি মুসলিমদের সাথে ডাউন ট্রডন মুসলিমদের বিভিন্ন জায়গায় লিডারশিপে তুলে এনেছে। সিপিএম এর সময় মালদা, মুর্শিদাবাদের মতো মুসলিম প্রধান জেলাতেও হিন্দু ঐতিহাসিকভাবে মুসলিম বিরোধী। হ্যাঁ, না এই যে সিপিএম এর সময় কি হচ্ছে, একটা সহজ কথা বুঝতে হবে। 67% মুসলিম পপুলেশন হচ্ছে মুর্শিদাবাদ জেলা। সিপিএম এর সময় কোনো মুসলিম নেতা সিপিএম এর জেলা সম্পাদক হয়নি। এই জামির সম্প্রতি হয়েছে যখন সিপিএম শূন্য হয়ে গেছে। অম্বর এখনো মালদা জেলায় 56% থেকে মানে প্রায় 58% মুসলিম, সেই হিন্দু নেতা রয়েছে। মুসলিম লিডারশিপকে মমতা ব্যানার্জি তুলে এনেছে, তারা সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু সোশ্যাল চেঞ্জ যখন হয় না, তখন সুনীতি করলো কি দুর্নীতি করলো সেই ম্যাটারটা ইমেটেরিয়াল হয়ে যায়।
যে কারণে লালু যাদব, রামবিলাস পাসওয়ান এরা কি কেউ সুনীতির সাথে যুক্ত না নীতিশ কুমারের লোক? এরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে এসছে, কারণ ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আবার বুঝতে গেলে 1000 বছর পেছনে ফিরে যেতে হবে, সেটা এই স্বল্প সময়ের মধ্যে বোঝা যাবে। এই সামগ্রিকভাবে ব্যাপারটা তৈরি হয়েছিল। আর এটা তো ঘটনা, এত দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে, সেটাকে ঢাকতে গিয়ে এই সন্দীপ ঘোষ, সেটাকে ঢাকতে গিয়ে মমতা ব্যানার্জিও বুঝেছিলেন গুপাপ হয়ে গেছে। ঢাকতে ঢাকতে গিয়ে হাতে পায়ে ধরা, কোনো মতে আন্দোলন তোলা, কোনো মতে করা, আর এই কিঞ্জল টিঞ্জল সব নানাভাবে। এই যে নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো ভুল হয়েছে, কিন্তু সে তো আমি নিজে দেখেছি তার MS3 কে কি করে সে প্র্যাকটিস করতে পারে না। এসব বড় গন্ডগোলের ব্যাপার ভাই, মানে বিচার ছিনিয়ে আনা ওরকম করে যায় না। আর এই অভয়া মঞ্চে যে ডাক্তাররা প্রেস কনফারেন্স করছে, আমি দুটো কনফারেন্সে হাজির হয়ে তাদের সাথে কথা বলে দেখি, তারা সব অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বল। তারা ওইখানে বসে খানিকক্ষণ বাদে বলছে যে আসলে এই সরকারটাকে সরাতে হবে, আমাদের আন্দোলন সেই জন্য। আমি তাদের বলেছিলাম নেতৃত্বকে, উৎপল বাবুকে, তাহলে এই কথাটা বলছেন না কেন প্রেস কনফারেন্স? মাইক সরে গেলে ওই কথাটা বলছেন কেন? মাইকের সামনে বলছে না, মাইকটা সরে গেলে বলছে এই সরকারকে সরাতে হবে। আমি বিশ্ব বাংলা মোড়ে যে জমায়েত হচ্ছিল বা রানুছায়া মঞ্চে যে জমায়েত হচ্ছিল, তারা মাইক সরে গেলেই বলছে এই সরকারটাকে সরাতে হবে। আসলে লড়াইটা ছিল সরকার সরানোর লড়াই, বাংলাদেশকে থেকে অনুপ্রাণিত। এখন মমতা ব্যানার্জি হয়তো অনুপ্রেরণায় বাঘের বাচ্চাও হয় আমাদের চিড়িয়াখানায়, কিন্তু বাংলাদেশের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের সরকার ফেলে দেওয়া দেশে খুব মুশকিলের ব্যাপার। কি অরুণাবদা, আপনি একটু বলুন কিছু। একদম একদম, এত বড় দেশে একটা এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে যেটা প্রসূনদা বলছিলেন যে একটা সেকশনের মানুষ তো 9 তারিখে তার পরবর্তী সময় এই 15 আগস্ট ওই সময় পর্বে পথে নেমেছিল, তাহলে কি কোথাও ওই যে তৃণমূলের দুর্নীতি সেইটা একটা সেকশনের মানুষকে ড্রাইভ করেছিল, সংঘবদ্ধ হতে চেষ্টা করেছিল, সহায়তা করেছিল? দুর্নীতি কি একটা কজ কোথাও গিয়ে বৃহত্তর দুর্নীতি, সেইটাকে কোথাও গিয়ে আরো তৃণমূল কংগ্রেস কিভাবে কমব্যাট করতে পারে সেইটা বরং ভাবা উচিত। যে কারণে এই আরজিকর আন্দোলন এতটা বৃহৎ আকার, এত মিথ্যে থাকা। আমি তোমায় বলি ভাই, আমি তোমায় বলি, যাদের আমি মুখ দেখি এইসব আন্দোলনে, পাড়ায় কেউ তাদের সঙ্গে কথা বলে না। আমি তো দেখেছি এলাকায় কেউ চেনে না এদের, কথাও বলে, চিনলেও কথা বলে না এবং ভ্যারি করে। এক সময় সিপিএম এর বিরাট প্রতাপ ছিল, থানা পুলিশ ছিল বলে, যেদিন সিপিএম চলে গেল এরা সব ঘরে ঢুকে গেছে, কেউ বেরোয় না। হ্যাঁ, তো এই জায়গাটা আছে, যা পারছে বলে যাচ্ছে, কি বলবো, শুনে যাই। এখন বলে কি হবে, যত কম কথা বলা যায় তত ভালো। না আমি বললি না, কয়েকবার লিখে আমাকে যাত্রা বলতে শুরু করলো, এখন পরিচিত লোকেরা বলছে। একটা প্রশ্ন আমি করছি, সেটা হলো সঞ্জয় রায় বলছে, সঞ্জয় রায় তার আত্মপক্ষ সমর্থন করে বলছে যে ও যদি ধর্ষণ খুন করেই থাকতো তাহলে ওর গলায় যে রুদ্রাক্ষের মালা, সেই রুদ্রাক্ষের মালা খুলে যেত। মানে ও এটা যুক্তি দেওয়ার চেষ্টা করছে, যদিও আমরা জানি বারংবার এই আলোচনা প্রসূনদা অরুণাবদার সঙ্গেও করেছি যে ব্লুটুথ নিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঢুকছে, সেই ব্লুটুথ কিন্তু ওখানে পড়েছিল। সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থনে এই যুক্তি দিচ্ছে, কি বলবেন অরুণাবদা, তারপর প্রসূনদা? না, প্রথমত প্যান্ট খুলে গেছে সেটা বললে পারে, প্যান্টটা খুলেছিল, অন্যটা কি হয়েছে আমি বলতে পারছি না। কাকে বলবে, কি বলবো আর, বলো। না এরকম আমি কোনোদিন শুনিনি। এই অক্ষমের যুক্তি নিয়ে একজন যে দোষী সাব্যস্ত হয়েছে তার কথা সূত্র ধরে যারা আন্দোলনকারী স্টেক হোল্ডার, তারা বলছে না লোকটা ঠিকই বলছে। এইরকম ভারতে হয়নি, বাঙালি জাতির যে অধঃপতন চরম সীমায় চলে গেছে, বিশেষ করে এই মিডল ক্লাস শিক্ষিত বাঙালি, তারা যে দেউলিয়া হয়ে গেছে নিজেদের চিন্তা ভাবনায়, আজকের এই ঘটনা প্রমাণিত। যাদের অফুরন্ত সময় সেই মিডল ক্লাস আছে, কে মিডল ক্লাস আছে এদের সঙ্গে, কজন আছে? আমার সামনে বলুক না, আমি তো কোর্টে ঘুরি তো ভাই, সামনে বলুক, যুক্তি দিয়ে বলুক, তখন ঠুসে যায়। কেউ নেই, কেউ থাকবে কি করে? আমি বলে দিলাম একজন রেপ করতে পারে না, তাহলে তুমি ভাই বলে দাও কজন করেছে, পজিটিভ কথা বলো, একটা ভাসিয়ে দেওয়া কথা ও সবাই জানে। সবাই জানে তো আপনি নিষিদ্ধ এলাকায় যান, তাদের কি সবাই জানে বলে সেটা সত্যি হয়ে গেল? এই জিনিসটা হয়ে গেছে, শোনা কথায় মানে জাস্ট শুনে মন্তব্য করা, কিছু করবে না, কি করবে, কিছু বলার নেই, খুব খারাপ দিকে যাচ্ছে। আর যারা অরুণাবত
আমি দেখুন, আমার কাছে হাস্যকর কোথায় লেগেছে, আরজি করে আন্দোলন হয়েছে, আরজি করে কিছু না হলেও 150-200 ডাক্তার, জুনিয়র ডাক্তার আন্দোলন করেছে। আচ্ছা, তোদেরই যদি কেউ করে থাকে, তোরা তার নাম দাম প্রমাণ দিলি না কেন এতদিন ধরে? কিছু করলি না কেন কোর্টে? আরজিকরের ব্যাপারটা কি, একজন মহিলাকে, ডাক্তারকে ধরে, খুব দুঃখজনক ব্যাপার এবং খুব কন্ডেমেবল, একজন লোককে রেপ করে মার্ডার করে এ দিল। নিয়ে কোনো সন্দেহ নেই। তার না না, আরো সন্দেহ যদি নেই, তার দোষী থাকে সঙ্গে তোরা বাদ নাম বাকি দাম বললি না কেন? তোরা দিলি না তারপর কেন? সেই এই এলাকায় তো এটা, করেছে। আর আর এটা তো সেখানে সীমাবদ্ধ রাখলো না, এটা সীমাবদ্ধ রাখলে হতো যে ওই লোকগুলো কোথাকার আন্দোলন, কি আন্দোলন হয়ে গেছে ভাই, আমরা তো দূরে থাকি, কি হচ্ছে বলো। এই না, তো অরিন্দম চলে এসছে। এটাই আমার প্রশ্নটা ছিল, যেটা আমি প্রশ্নটা করেছিলাম প্রসূনদাকে। ইতিমধ্যে ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। অরিন্দম দা, আপনাকেও আলোচনায় স্বাগত। যে প্রশ্নটা আমি করছিলাম এই সূত্র ধরে আরো একবার, এই যে আপনি যেটা প্রশ্ন যেটা উস্কে দিলেন, যেটা বারংবার বলা হচ্ছে যে আমরা তো সবাই সবকিছু জানি, তাহলে যারা বলছেন যে সবকিছু জানেন, যে কে ধর্ষণ করেছেন, কে কে যুক্ত, কে কে দুর্নীতি করেছেন, এমনকি কি কারণে নাকি এই নির্যাতিতাকে মারা হলো, ধর্ষণ খুন করা হলো, সেটাও সবাই জানেন, কিন্তু কেউ কিছু বলছেন না। সমস্যাটা এই জায়গাটাতে, কেউ কিছু বলছেন না কেন বলুন তো? সবাই সবকিছু জানেন কিন্তু কেউ কিছু বলছেন না। তাহলে সে তো প্রমাণ হয়ে গেছে, আদালতে তো প্রমাণ হয়ে গেছে, আর আর কি বলবে? বক্তৃতা দিতে হয় ইমোশনে, 50-60টা লোক আছে, যা ইচ্ছে বলে দিলাম, যা ইচ্ছে বলে দিলাম, কি বলবো? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন যাচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি ওখানে গিয়ে একটা বক্তৃতা দিয়ে দিলাম। এটা আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুবই বিরোধী, কিন্তু এই ধরনের ব্যাপারে বিরোধিতা, মানে যেখানে আমার কোনো ইয়ে নেই, এভিডেন্স নেই, আমি কখনো বলি না, বলবো না, সিম্পল অ্যাজ দ্যাট। কি বলবো, শুনে গেল, এতদিন তো শুনছি তোমার, আমি দেখো সেদিন প্রথম দিন যা বলেছি আজকে তাই বলছে। তুমি যখন বলবে যে একাধিক লোক রেপ করেছে, তোমাকে বলতে হবে কে লোক, তুমি যদি রেসপন্সিবল লোক হও, একাধিক লোক রেপ করেছে তুমি বলো, তোমার ইয়ে দাও, সেটা হলো না। এটা কি বলবো, যে মাসে পড়ে এসেছে, আরেকজন এসেছে, তাকে বলতে দাও একটু, বলো কথা শুনি। অরিন্দম দা, সবাই অরিন্দম, হ্যাঁ। সবকিছু জানেন, যেটা বলছিলাম সবাই সবকিছু জানেন। 32 জন সাক্ষী চার্জশিটে, 32-33 জন দেখছিলাম, সবাই সবকিছু জানেন, কিন্তু সিবিআই কে কেউ কিচ্ছু বলছে না। কে কে ধর্ষণ করেছে, কি কারণে ধর্ষণ হয়েছে, তার প্রিকনসিভ নোশন সব জানেন, কিন্তু কেউ কিছু বলছেন না। সমস্যাটা কি বলুন তো অরিন্দম দা? বলছে সবাইকে ধন্যবাদ, সবাইকে উইক করছি, গুড ইভিনিং স্যারকেও গুড ইভিনিং, ও প্রসন্দাকেও করছি, তোমাকেও জানাই। আচ্ছা, একটা কথা পরিষ্কার বলছি, এই আজকে রাত্রে যখন মানে সাজাপ্রাপ্ত হওয়ার পর একটা লিফলেট বেরিয়েছে, তোমার কাছে এসছে কিনা জানি না, তোমাকে আমি পেলে আমি পাঠিয়ে দেবো। সেই লিফলেটটা গতকাল রাত্রে ছাপা হয়েছিল, ঠিক আছে? গতকাল রাত্রে কিন্তু সব ছাপা হয়ে গেছিল কিউআর কোডটা ছাড়া। তো বুঝতে পারছো, একেবারে প্রিপ্ল্যান। শোনো, ব্যাপারটা হচ্ছে, আমিও ফেসবুকে কি মানে বামেদের নামে কি বলি, আমি একটা অন্য শব্দ ব্যবহার করি, কিন্তু পরিষ্কার পলিটিক্যালি মোটিভেটেড যদি হয় তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। ওখানে কতগুলো তোতলা কাতলা পাতলা কুমড়ো পটাশ আছে, যার মাথায় বুদ্ধিটা কম, তাদের একটাই বামের ধারণা, বাম ওই নিয়ে যে 2026 অব্দি এই আন্দোলনটাকে নিয়ে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু মাঝখানে 6টা উপনির্বাচন শেষ করে দিয়ে চলে গেছে, এটা ঘটনা। তো আর কিছু দেওয়ার নেই, আর নেবার নেই, মহাশূন্যে গিয়ে এখন বুঝে গেছে আর কিছু নেই। ওই জন্য কিছু ডাক্তার, প্রসূনদার খুব পরিচিত, সেই ডাক্তাররাও এখন বোঝাপড়ার জায়গায় এসছে, মাঝে মাঝে একটু কিছু কথা বলে, একটু বিরোধিতা করে। তার আরেকজন সিনিয়র ডাক্তার সবটা জানেন, পৃথিবীর সবটা জানেন, বার্বাডোসে কি হয়েছে, বাহামাসে কি কি ঘটলো, তো সেইখানে সেও কিছু বিশেষ এখন উল্টো হয়ে গেছে, উল্টো সুর হয়ে গেছে। এখন একটা আমি শুধু এ করছি অরিন্দম, মেডিকেল কাউন্সিলের আমার যে সূত্র, সে বলেছে যে আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি অন্যভাবে, যে এটা কি খারিজ হয়ে যাবে, আপনার এটা কি খারিজ করে দেওয়া হবে, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, ওটাকে কি যেন বলে না, যে রেজিস্ট্রেশন নাম্বার, এবং তার পরদিন থেকেই সে কিন্তু উল্টো সুর গাইতে শুরু করে। একদমই একদমই, এবং ঘটনাচক্রে হচ্ছে ওখানে ট্রেস করে ফেলেছে, যাকে 35 লাখ টাকা দিয়ে কেসটা সাল্টে ছিল, যার কেস, সে আলটিমেটলি, এটা তৃণমূল জমানা তো, তৃণমূল এই কাজগুলো খুব ভালো পারে, তাকে তুলে এনেছে, এমন ভয় দেখিয়েছে, সে তখন বলেছে আমি টাকা নিয়েছি, নিয়ে ওর বিরুদ্ধে কেস তুলে নিয়েছি, বলে বল তুই, সে আবার তার কনফেশন করেছে, সই করিয়েছে, করে দক্ষিণের ওই ডাক্তারকে বলেছে যে এই তো আমাদের কাছে কনফেশন লিস্ট,
তাহলে আমরা এটা ফেলে দিই, আপনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাক। বলেছে আমি আর কাল থেকে নেই। পরের দিনকে সে স্টেটমেন্ট দিয়েছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বিচক্ষণ মুখ্যমন্ত্রী ভারতে নেই। এই স্টেটমেন্ট পরের দিন সে বসে দিয়েছে। এতটাই যখন ঘটনা। খোলামেলা আলোচনা হচ্ছে, দর্শকরা জানতে চাইছেন, আমি নামটাই বার নামটা বলে দাও, ডক্টর কুণাল সরকারের কথা হচ্ছে। তিনি নিঃসন্দেহে বেশ ওরে বাবা। বিশিষ্ট চিকিৎসক। যাই হোক, এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে আমি নামটা না হয় প্রকাশ করিয়ে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। যেটা বলছিলেন অরিন্দম দা, প্রশ্ন। হ্যাঁ অরিন্দম দা, তো একটা কথা হচ্ছে, ভেতরে নোংরা নিয়ে একটা আন্দোলন করা যায় না। মানে স্যার আছেন, অরুণবাবু বাবু আছেন, অরুণবাবু কতগুলো কথা বলেন। যখন প্রেসিডেন্সি কলেজে উনি পড়তেন, ওনার কতগুলো কথা শুনতাম, আমি শুনি এখনো। ওখানে একটা পিউরিটি অফ মুভমেন্ট থাকে। একটা মুভমেন্টের যদি অ্যাডাল্টারেটেড হয়ে যায়, যেদিন ভেজাল হয়ে যাবে, সেদিন মুভমেন্ট উইল বি ডেসিমেটেড। ডাক্তারদের মুভমেন্টে কি আশফাকুল্লাহ নাইয়া আগের থেকে, তোমাকে আমি বলছি ডিগ্রি বলে ফেলছি, আমি ডিগ্রি পেয়ে গেছি, মিথ্যাচারিতা। আরেকটা কথা যেটা তোমরা বারবার, এটা কেউ তোলেনি এখন অব্দি, নির্ভয়ার ক্ষেত্রে একজন সরকারি ডাক্তার যখন পোস্ট গ্রাজুয়েট করতে ঢোকে, তাকে একটা মুচলেখা দিতে হয়, ডিক্লারেশন দিতে হয় যে আমার প্র্যাকটিস এরিয়া ইজ অনলি হসপিটাল, আই ক্যানট প্র্যাকটিস বিয়ন্ড দ্য হসপিটাল প্রেমাইসেস। এইটা দিতে হয়। নির্ভয়ার ক্ষেত্রেও আমরা, উনি 250 টাকার ফিস নিতেন। উনি কি করে নিতেন? মারা গেছেন খারাপ ভাবে, কিন্তু এটা ফ্যাক্ট, উনি নিতে পারেন না 250 টাকার ফিস। ঘটনাটা সব যদি করতে পারেন, ইমার্জেন্সি বেসিসে দেখতে পারেন, এন্ড দ্যাট ইজ আ কমপ্লিমেন্টারি সার্ভিস, দ্যাট ক্যানট বি আ পেড সার্ভিস। এই জায়গাটা আশফাকুল্লাহ নাইয়া করেছে, আরো অনেকে করেছে। বললাম তো, আমি একটা সংগঠনে আছি, মানে ডাক্তারির একটা সংগঠন, আমি ডাক্তারি থেকে একটু দূরে থাকি, ডাক্তারদের সংগঠন একটু দূরে থাকি, কারণ একটু উল্টো পাল্টা বলে দিই অরুণবাবুর মতন। তো আমার একটু, মানে ওই জন্য আমাকে লোকে খুব একটা পছন্দ করে না। তো সেই জায়গা থেকে আমার মনে, আমি জানি না, একটা সংগঠনে 14টা লোক আছে, সেখানে 15টা লোক আছে মেম্বার মাত্র, সেইখান থেকে কয়েক লক্ষ টাকা উঠে এসছে, আমাকে পাঠাচ্ছে আমার পরিচিত একজন সাংবাদিক যে এই সংগঠনটা কি, আমি ঘাবড়ে গেলাম। তো এইরকম করে তোমার প্রচুর লক্ষ 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 টাকা উড়েছে। এই টাকাটা কি করতে উড়ে, ওর কোটি কোটি টাকা লাগে এই আন্দোলনের জন্য। তার মানে নিশ্চয়ই অন্য খেলা খেলেছে। 5000 টাকা, এই 1000 টাকা বাতিল নোটও ঢুকেছে, সেটাও ঘটনা খবর আমি পেয়েছি। তো আমার বক্তব্য হচ্ছে, প্রচুর নেতা নেত্রী দল বিভিন্ন নির্বিশেষে দিয়েছে নিজের কাজগুলো হাসিল করা, কিন্তু আমার একটাই বক্তব্য, তিলোত্তমাকে ভুলে গিয়ে, তিলোত্তমার যে দুঃখটা, তিলোত্তমার যে খারাপটা, তার পরিবারের কথাটা ভেবে এই পুরো টাকাটা তো ওদের, ওই পুরো টাকাটা ওদের দেওয়া উচিত। আই বিলিভ ওদের দেওয়া উচিত, ওদেরকে কেন্দ্র করে। শোনো, আজকে যেসব ডাক্তাররা আন্দোলন করেছে, তাদের মুখ দেখে এত কোটি টাকা কেউ দিত না। তিলোত্তমার নামটা ছিল বলে সেরকম ধর্ষিতা, সেই কারণে টাকাটা উঠেছে। টাকা লোক দিয়েছে, কেউ ইমোশনাল ওয়েতে দিয়েছে, কেউ দিয়েছে হচ্ছে পারপাসফুল সাপোর্ট, ডেলিভারেড সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। আর বক্তব্য, এটা প্ল্যানই ছিল 2026 অব্দি ক্যারি করবে, তার আগেই থুবড়ে পড়েছে। তোমার প্রথম যখন লাখে হতো, প্রসুন্দা জানে, প্রসুন্দা ধর্মতলায় গিয়ে 20টা লোকের বেশি হয়েছে কোনোদিন? ডাক্তাররা আসতো গাড়িতে চালিয়ে, একটু দেখে টেকে, ঠিক আছে বাবা 10 মিনিটে চলে যেত। প্রসুন্দা খুব ভালো করে জানেন যে 20টা লোকও ছিল না সেদিন। আর মেডিকেল, একটার পর একটা কেস যদি ধরে না, সবার নোংরা বেরিয়ে পড়বে। এই জন্য এখন আবার নতুন করে একটা আন্দোলন। আমি একটা ইংরেজি চ্যানেলে ছিলাম, মানে প্রথম কথা একজন এমন, মানে একটা ইংরেজি চ্যানেলে ঘটনাচক্রে আমি একটু ইংলিশটা বলতে পারি বা লিখতে পারি। তো তো সেইখানে যা, মানে একজন এক একজনের যা ইংরেজি নয়, শুনতে ইচ্ছে করছিল না, কিন্তু তাদের একটাই কথা, জাস্টিস ওয়াজ নট ডান। আরে বাবা, তাহলে টেপ রেকর্ডার চালিয়ে দিলেই পারতো। আমি ওদের বললাম আলটিমেটলি একই জিনিস, একই কথা। তারপর কেউ কেউ তো ল অ্যান্ড অর্ডার কোল্যাপসের কথা বলে দিল। আরে বাবা, একটা ঘটনা ঘটেছে, ল অ্যান্ড অর্ডার কোল্যাপস। কিন্তু পরিষ্কার কথা, আন্দোলন যদি স্বচ্ছতা না থাকে, আন্দোলন চলতে পারে না, আন্দোলন ভেঙে যায়, সেটাই হয়েছে। এই অরিন্দম, আজকে বলছি অরুণাবদা, আপনার আর অরিন্দম, আমার অরিন্দম আর আপনার সাথে তো প্রায় 37 বছরের পরিচয়। ও যখন ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তো, তখন ও একা আসতো দিয়ে আমার কাছে, আমি তখন বর্তমানে কাজ করতাম, মনে আছে অতীতের সেই কথা। এবং ও এক রাত বাসে করে, এবং এসে
আন্দোলন, সেই ওদের আন্দোলন জাস্টিফাইড ছিল, ও ভোটে জিতেছিল, আমার এখনো মনে আছে, সে খবরও আমি করেছিলাম। না, আন্দোলন যদি ন্যায্য হয়, অরুণাবোধা যখন জিতলেন প্রথমবার, আমার মনে আছে সেই উত্তর দমদমের মিটিং এ আমি তো অরুণাবোধাকে থেকে আশ্চর্য, একা মাইকে বলে যাচ্ছে সিপিএম এমন তাড়া করেছে রাস্তায় কোনো লোকই নেই, আশপাশের দোকানদাররা শুনছে। ইফ ইউ আর জেনুইন, তোমার আন্দোলন এক সময় তুমি ফল পাবে। ইফ ইউ আর নট জেনুইন, তোমার সাথে যতই লোক থাক না কেন প্রাথমিকভাবে, সেইটা কিন্তু হাওয়া হয়ে যাবে। এমনি এমনি আমাদের দেশে মহাত্মা গান্ধীর এই সত্যের সাথে যে আহ, এ আর কি এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটা এমনি এমনি মহাত্মা গান্ধী লিখেনি। আমাদের দেশের যত বিবেকানন্দ বলো, রামকৃষ্ণ বলো, বিদ্যাসাগর বলো, তারা যে ট্রুথের সাথে কেউ আপোষ করেনি। রামচন্দ্রের কথাই, মানে আমি যদি সে মিথোলজিক্যাল ক্যারেক্টারই হয়, ট্রুথের সাথে যদি আপোষ করে ফেলো না, এরা হয়েছে কি ট্রুথের সাথে বেইমানি করেছে স্টেক হোল্ডাররা, আর প্রত্যেকে ব্যক্তি স্বার্থের জন্য এই স্টেক হোল্ডাররা রাস্তায় নেমেছিল, ফলে এখন মেলেনি, এখন তারা নানা রকম কথা বলবেই, এ কিছু করার নেই, এটা প্রথম থেকে এক কথা বলে যাচ্ছে। অর্থাৎ সত্যের সঙ্গে আপোষ, এবং সেই আপোষের কারণ দুটো, এক হলো প্রত্যেকের নিজস্ব কিছু স্বার্থ, ব্যক্তি স্বার্থ, এবং দ্বিতীয় হলো টাকা, যেটা অরিন্দমদা বলছিলেন যে কিউআর কোডের প্রসঙ্গ। প্রথমে আমরা দেখলাম যে এই আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যে দুটো অ্যাকাউন্ট, দুজনের নামে দুটো অ্যাকাউন্ট খোলা হলো, যাদের সরাসরি যারা আন্দোলনের কেউ ফেসই নয়। তারপর এলো সংগঠনের নামে অ্যাকাউন্ট, এবং সেখানে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ঢুকতে শুরু করলো, এবং একটা আন্দোলন হলো, যে আন্দোলনকে গণ আন্দোলন বলা হচ্ছে। এত মানুষ নাকি যার সঙ্গে কোটানকোট জড়িয়ে আছে, তাহলে সেই টাকা কোথায় খরচ হচ্ছে, কি খাতে খরচ হচ্ছে, সেই নিয়ে কোনো স্বচ্ছতা থাকবে না, সেটা কেউ জানতে পারবে না। বা আদৌ কি একটা আন্দোলনে কিভাবে এত টাকা আসছে, এই টাকা কোথা থেকে আসছে, এবং যে মানে ওদের যে এনজিওটা গঠন হলো, এবং যে সেটা হলো এই আরজি করের হস্টেলের ঠিকানা। আমি জানি না, অরুণাবোধা আরো বেটার বলতে পারবেন যে আইনানুগভাবে এটা কতটা জাস্টিফাইড, এবং তার সঙ্গে এত টাকা কোথা থেকে আসছে এবং সেগুলো কোথায় যাচ্ছে, তার কোনো হদিশ আমরা পেলাম না। একটু যদি এই বিষয়টা আলোকপাত করেন আপনারা। দেখো, চুরি চামারি করলে আর কি বলবো আইনের কথা, চুরি চামারি করলে টাকা তুলছে। মৃত্যু হয়েছে একজন মহিলা ডাক্তারের, রেপের ব্যাপারে টাকা তোলা শুরু হলো, কাকে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে দ্য লেস সেড দি বেটার। আর সবচেয়ে খারাপ হলো যারা এই ভিড় করছে গিয়ে, আমি অনেকে জানে না, এমন সব কথা বলছে, আনারই কথা জানে না। সুতরাং এর চলবে, কিছু করার নেই। কিছু লোক সারাদিন বসে আছি, কোনো কাজ নিয়ে, একটা আন্দোলন হলে একটু হই হই করে এলাম, একটু সময় কাটাবার ব্যাপার। সিরিয়াসলি তারা, আমার মনে হয় তারা নিজেরা করছে না, নিজেরা করলেও। হ্যাঁ, অনেক বড় সম্ভাবনা ছিল, এই অনেক অসততা করে এই সম্ভাবনাটাকে নষ্ট করলো। আর উত্তর কলকাতার যিনি টাকা জোগাচ্ছিলেন নেতৃত্ব, যখন যে উনি তো টাকাটা, উনি সম্প্রতি তো একটা হসপিটাল বিক্রি করে টাকা পেয়েছেন, তার মধ্যে বিভিন্ন জায়গায় লগ্নি করেছিলেন 5.5 কোটি টাকা। দ্য অ্যামাউন্ট আই এম টেলিং ইউ, একটা প্রমোটারের কাছে দিয়েছিল ব্ল্যাক মানি, সে হাত তুলে দিয়েছে, বলছে টাকা আমি দেন। তারপরেই আমরা দেখলাম যে তৃণমূল নেতার কাছে চলে গেল, গোপনে ধরা পড়ে গেল, তারপর থেকে কিন্তু তিনি আর ব্যাপারটার মধ্যে নেই। ওই 5.5 কোটি গেছে, আরো গেছে, আমি সেটা জানি। তারপর থেকে তিনি আর নেই, তিনি আমাকে ব্লক করে দিয়েছেন, এতে ফেসবুকে বা ইত্যাদিতে কোনো যোগাযোগও রাখেন না। এখন তিনি ইনস্টাগ্রামে বলছেন। এখন মুশকিল হলো, উত্তরের ডাক্তার, লম্বা করে দেখতে, সুন্দর দেখতে, দুলাল ব্যানার্জির সাথে সে আন্দোলন করছিল। পরে শুনলাম, আমাকে সুজন চক্রবর্তী ফোন করেছিল মাঝখানে একদিন, যখন এই চলছে। সুজন চক্রবর্তী আজ বলেই ফেলি, আমাকে বললো আমি তো ওকে চিনতামই না, এই ভোটে দাঁড়িয়ে 24-এ আমাকে দু একজন পরিচয় করে দিল, কি আমাদের পার্টি কোনোদিন করতো? আমি তো খোঁজ নিয়ে দেখলাম কোনোদিন পার্টিও করতো না, এখন তো কোনোদিন পার্টি করতো বলে জানি না। সে আমার স্কুলের অ্যালামনি, আমার এলাকাতেই থাকে। তো এইরকম সব অবস্থা, এখন কি করা যাবে, মানে মহা মুশকিলের ব্যাপার। আর এই যারা নেমে পড়েছে তারা আলাদা করে বলছে সরকার তো এভাবে ফেলতে গেলে গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে গ্রামের যে লোকগুলো বিজেপিকে ভোট দেয়, আর যে মুসলিমরা বা অন্য লোকরা তৃণমূলকে ভোট দেয়, তাদের বোঝাতে হবে ভাই এই সরকারের বিরুদ্ধে ভোট দাও। তা তুমি এইভাবে হয় নাকি? 356 দ্বারা হবে, শুভেন্দু বলে দিল, আর ও ধেই ধেই করে নাচতে শুরু করলো। আরে ওখানে তো মোহন ভাগবত যা বলবে আর নরেন্দ্র মোদী বলবে তার উপরে, আর এইভাবে 356 দ্বারা হয়ও না একটা ঘটনার উপর, ফলে হলো না। এখন তো কিছু করার নেই,
এখন এই স্টেক হোল্ডারদের মধ্যে আমার একটা কথা আছে, যেটা আজকে আমি বলে রাখছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি মমতার ক্যারেক্টারে, এত বছর ধরে মিশে, মমতাকে যে যত গালাগাল করে, মমতা আলটিমেটলি তাকে তত বড় পদে বসায়। তো তো এরা রেজ্জাক মোল্লা থেকে শুরু করে কালীঘাটের ময়না, মিথ্যে কথা কয় না, ঋতব্রত ব্যানার্জি, এরা দীর্ঘ তালিকা। এই যে 4-5টা ডাক্তার যারা প্রতিদিন গালাগাল করেছে, 2026-এ আমি বলতে পারছি না, তার মধ্যে 2-3 জন কিন্তু তৃণমূলের টিকিট পাচ্ছেই কনফার্ম, এমনকি স্বস্তিকাও পেয়ে যেতে পারে, এতদূর আমি বলে দিই। আমার এই জায়গা থেকে প্রশ্ন আছে প্রসূনদা দুটো জিনিস উস্কে দিয়েছেন, একটা এখন যেটা বললেন এবং এর আগে যে আরএসএস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংযোগ, যে কারণে আলটিমেটলি বিজেপি সেই রাষ্ট্রপতি শাসন ইত্যাদি এই সমস্ত কিছু চরিত্র হলে পরও আলটিমেটলি হলো না। এই যে আলোচনাটা চলে, প্রকৃত অর্থে মোহন ভাগবতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারস্ট্যান্ডিং আদৌ কতটা, এবং সেটা এই জাতীয় আন্দোলন বা যাবতীয় সমস্ত কিছুকে প্রশমিত করতে বা বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ক্ষেত্রে আদৌ কতটা অন্তরায়, এই জায়গাটা যদি একটুখানি দর্শকদের ক্ল্যারিফাই করেন। না, আমি হাওয়ার ওপর বলছি না, আমি সম্প্রতি বিজেপির একজন টপমোস্ট লিডার, সে সব রকম খবর লাগে, তার সাথে আলাদা করে বসেছিলাম, এবং দিল্লিতে যারা আরএসএস বিজেপি করে তাদের সাথে কথা বলেছি। কোনোভাবেই চাইছে না যে এখন কে ভোটে হারবে জিতবে তো কেউ জানে না। আর যদি ধরা যাক মমতা ব্যানার্জি হেরে গেল তৃণমূল, তো তৃণমূলের এই যে কাউন্সিলর, এই যে নেতা, এই যে বিধায়ক, এরা তো সব পয়সা করেছে, পয়সা ছাড়া, স্বাচ্ছন্দ্য ছাড়া বাঁচবে না, এরা হুড়ুর করে বিজেপিতে চলে যাবে। কিছু লোক কংগ্রেসের 2-1টা এদিক ওদিক, তাহলে উত্থান ঘটবে কার? সেটা কমিউনিস্টদের উত্থান ঘটবে, কংগ্রেসের উত্থান ঘটবে, যেটা আরএসএস এর কাছে সবচেয়ে বড় শত্রু কংগ্রেস এবং কমিউনিস্ট, নট মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিজেপির মধ্যে এই মুহূর্তে দুটো প্রশ্ন নিয়ে চলছে। মোদি লবি চাইছে না কোনোভাবেই এই সরকারের বিরুদ্ধে লড়াই হোক, আন্দোলন হোক, বিজেপি 100 সিট পাক, খুব ভালো কথা, কিন্তু এমন ঘটনা না হয় যার ফায়দাটা কিন্তু পেয়ে যাবে। এটা শুধু এই ভোটে না, 26টার থেকে অনেক দূর দেখছে, কারণ এখানে কংগ্রেস কমিউনিস্টরা ডিসিমেটেড হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাদের উত্থান ঘটুক। হোয়ারাজ অমিত শাহ গোষ্ঠী চাইছে যে না, 2026-এই আমি সরকারটাকে ফেলে দিতে চাই, এবং এইখান থেকেই কেন্দ্র করে কিন্তু ভাইপো মমতা বিরোধের সূত্রপাত। ভাইপোর সাথে হেড কাউন্ট এই মুহূর্তে 21 জন এমএলএ ভাইপোর সঙ্গে আছে। আর একটা বড় কথা বলি, এই আরজিকর এতে সাসপেন্ড করা হয়েছে দল থেকে শান্তনু সেনকে। ভাইপোর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্যামাক স্ট্রিট থেকে চলে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কাল রাত অব্দি ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং স্পোক্সম্যানের গ্রুপ থেকে শান্তনু সেনকে বহিষ্কার করা হয়নি। এবার দর্শকরা যা বোঝার আপনারা বুঝে। আমাকে আজকেও তৃণমূলের কয়েকজন জিজ্ঞেস করেছিল, আমি একটাই কথা বলেছি, আমার বাড়ি থেকে বাবা ভালো খেতে দেয়, সকালবেলা ভাত, ডাল, তরকারি, ডিম। এবার আমার পাশের বাড়ির এক ভদ্রলোক বললো, না, ওর বাবা ওকে ভালো করে খাওয়াচ্ছে না, 4 ছেলে আছে, আমি বাড়িতে খুললাম, কিছু ডিম খাওয়াবো, কিছু ফল দেবো। আমি ওখানেও গেলাম, তার মানে কি আমার বাবা খেতে দেয় না? এটাই প্রমাণ হলো মমতা ব্যানার্জি তার মানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সঠিক কাজ করছে না। অভিষেক ব্যানার্জি তো এটা দেখানোর জন্যই ওটা খুলেছে, কি সেবাশ্রম না কি যেন এটা করেছে। পরিষ্কার গোটা ব্যাপারটা, অত্যন্ত জলের মতো পরিষ্কার। তৃণমূলের বিপদ এখন তৃণমূল নয়, তৃণমূলের বিপদ আর সিপিএম নয়, মানে মমতা ব্যানার্জির বিপদ। তৃণমূল বলতে তো বৃহত্তর তৃণমূল। সামনের লড়াইটা 26-এর লড়াইটা আসলে তৃণমূলের সঙ্গে বিজেপিরও নয়, তৃণমূলের সঙ্গে সিপিএম এরও নয়, তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই। অরিন্দম দা, অরুণাভ দা, এখন দেখো পলিটিক্সটা তো ডিগ্রেডেড হয়ে গেছে। ডায়নামিক 5 মিনিট লাগে পাল্টি খেতে, 5 মিনিট লাগে, চিন্তা করতে হয়, বলবো বক্তৃতা দেবো, কথা বলবো। আমার মনে হয় যে মমতার মতো মাটির গন্ধ কেউ জানে না। আমি তো একদম গোড়া থেকে দেখেছি, যখন মমতা হয়নি তখন থেকে সঙ্গে ছিলাম, তারপর কংগ্রেস থেকে বেরিয়ে এসে করেছি। এরা মাটির গন্ধ কেউ জানে না, এবং এটা কিন্তু ঘটনা যে ব্যক্তিগত জীবনে যাই বলো, শি ইজ অনেস্ট। ব্যক্তিগত জীবনে কে ভাইপো ফাইপো কি হয়েছে আমি দেখিনি, ব্যক্তিগত ভীষণ সিম্পল লাইফ লিড করেন, ভীষণ সিম্পল লাইফ এটা। তো ওর যা মাটির গন্ধ বোঝে সেটা আমরা কেউ বুঝি না। আমরা এই বক্তৃতা দিয়ে দিলাম, তোমার চ্যানেলে একটু বক্তৃতা দিলাম, এই দিলাম। মমতা ব্যানার্জির মতো হার্ড রিয়ালিটি মানে মাটির গন্ধ কেউ বোঝে না, মানে বোঝে মানে জানে না। তো মমতা ব্যানার্জিকে হারানো খুব মুশকিল। সেকেন্ডলি,
আগে ধরো পাড়ায় আমি খুব এইভাবে দেখতাম, পাড়ায় একটা কোনো ঝামেলা হলো, কোনো কোথাও তোমার একটা অসুবিধে হলো, কোনো জল পাচ্ছ না, তুমি এটা বলবে লোকাল কমিটিকে, বলবে লোকাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটিকে বলবে, ডিস্ট্রিক্ট কমিটি বলার পর তারপর সেটা সুরা হবে কি হবে না। এখন যেটা হচ্ছে যে যে যখনই তোমার হচ্ছে, মানে কিছু গন্ডগোল হলেই তৃণমূল কাউন্সিলর চলে আসছে এলাকায়, চলে আসছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, আবার কলকাতা থেকে আসছে, দিল্লিতে আছি, আমাকে এই করে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অরুণাবদাকে আমাদের ছাড়তে হবে, কিন্তু আমরা আরেকটু কন্টিনিউ করে যাব এই জায়গা থেকেই। অবস্থা কোথায় এসছে, এই আমরা ভেবেছিলাম যে মেদিনীপুরে যে আবার ঘটনাটা শুরু হলো পরশু দিনকেই, যে ওখানে আবার বড় আন্দোলন হবে অরিন্দম, এবং আমার স্কুলের বন্ধু ইন্দ্রনীল সেন, ও কামারহাটির সুপারিনটেন্ডেন্ট, আমার কদিন আগেই আমরা গেট টুগেদারে আমি বলছিলাম তুই এখন আছিস, ভালোই আছে, আরো কিছু আলোচনা হলো আমাদের কোথায় বেড়াতে যাওয়ার, ও আর পাহাড়ের এইসব পরিবেশ আন্দোলন নিয়ে, কাছে আছে, বাড়ির কাছে, ভালোই আছে, আমাদের বরানগরী ছেলে, একসাথেই বসতাম, এক বেঞ্চিতে বসতাম। তা আমি পরশুদিন বাড়িতে বললাম যে আবার ইন্দ্রনীলটাকে পাঠিয়ে দিল মেদিনীপুরে এই ঝামেলার মধ্যে, আর ও খুব শান্তপ্রিয় ছিল, পরিবেশ প্রকৃতি এইসব শান্ত, ও কি সামলাতে পারবে, আবার ঝামেলা হবে। এই কদিন আগেই যেহেতু একসাথে আড্ডা মারছিলাম, আমি সত্যি ভেবেছিলাম মেদিনীপুরে এই ডাক্তারদের সাসপেন্ড নিয়ে জুনিয়র ডাক্তার যারা মুভমেন্ট করে যারা বড় ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু দেখলাম কিন্তু ঘটলো না, কিন্তু অদ্ভুত ভাবে সবাই জয়েন করে গেল। তার মানে ওই অরিন্দম যেটা বলছে, কোথাও একটা ওই ভেতরকার জিনিসের মধ্যে অভাব ঘটে গেছে, এইটা কিন্তু আর দানা বাঁধার জায়গায় নেই, এবং মমতা ব্যানার্জিও এটা বুঝে গেছে। এই প্রসঙ্গে আসবো যে আদৌ আর আগামীতে এই আন্দোলনের কোনো ভবিষ্যৎ আছে কিনা, সেই প্রশ্নে আসবো। তার আগে প্রসূনদার কথার সূত্র ধরে আমি অরিন্দমদার কাছে একটা প্রশ্নে আসি, যে প্রসূনদা যেটা বলছিলেন যে আগামীতে লড়াইটা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলে, এক, আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাকেই সবচেয়ে বেশি বড় পদে বসান, যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি বিরোধিতা করে, সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে, এর পেছনে লজিকটা কি? অরিন্দম দা, তারপরে আমি প্রসূনদার কাছে আসি। লজিক আমি জানি না, সব থেকে বড় এক্সাম্পল চন্দ্রিমা ভট্টাচার্য। যখন কংগ্রেস আর তৃণমূলের একটা বোঝাপড়া হলো, তৃণমূল বিজেপি থেকে বেরিয়ে গেল, জর্জ ফার্নান্ডেজের ওই কেলেঙ্কারিটা হয়েছিল টাকা, তখন তৃণমূল বেরিয়ে গিয়ে কংগ্রেসের সাথে হাত মেলালো। এই হাত মেলাতে গিয়ে তুমি যদি দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য, আমি নামটা ভুলে যাচ্ছি, ওনার নাম কিছু বোস, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরু ছিলেন, এবং আমি নামটা ভুলে যাচ্ছি, প্রসূনদা ভালো বলতে পারবেন। ওই না ভবানীপুরে থাকতেন, ভবানীপুরে মমতা ব্যানার্জির ওয়ার্ডের কাছে সুশোভন বোস থাকতো, সুশোভন বোস পদ্মপুকুরের দিকে, ওর নামটা ভুলে যাচ্ছি, মানে নামটা একটু পরে মনে পড়বে। ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক গুরু ছিলেন এক সময়, একদম পাশেই থাকতে, পাশের ওয়ার্ডেই। তো সেই ভদ্রলোক আর চন্দ্রিমা ভট্টাচার্য কংগ্রেস অফিসের সামনে আন্দোলন করতে বসে গেল। সেই চন্দ্রিমা ভট্টাচার্য এখন গিয়ে মানে ওয়ান অফ দ্য পাওয়ারফুল, এটা তো অস্বীকার করার নেই, মানে তার একটা ভালো মন্ত্রিত্ব আছে। এখন এই লজিকটা কি কাজ করে আমি জানি না, কিন্তু একটাই কথা, এরম লম্বা তালিকা দেওয়া যায়, বাবুল সুপ্রিয়, লম্বা তালিকা, ঠিক কথা, আমি বাবুল সুপ্রিয়, ঋতব্রত, রেজ্জাক মোল্লা, এই আব্দুল সাত্তার, এই যদি তালিকা করা হয় না, মানস ভুঁইয়া, আমি তো পরপর বলে যাচ্ছি, তালিকা লম্বা তালিকা, এটা 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 এবং মানে চিত্র, মানে যারা সেলিব্রিটি বলি তথাকথিত, তাদেরও যদি তালিকা করা হয়, মমতার যারা সবচেয়ে সমালোচক এক সময় ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়, একই সায়নী ঘোষ, হ্যাঁ সায়নী ঘোষ, তো এটা ঘটনা। কিন্তু আমার একটা বক্তব্য, যেটা খুব, যে আমার বিরুদ্ধে শটটার মুখ বন্ধ করে দেওয়া, যারা আমার বিরুদ্ধে বলছে তাদের মুখটা বন্ধ করে, সেটাই তো হচ্ছে একটা উইনোভার করা, উল্টো দিক দিয়ে উইনোভার করাও বলা যায়। টোটালি একটা আরেকটা খারাপ বলা হচ্ছে পারচেজ করে দেওয়া, ইউ পারচেজ দ্য জেন্টলম্যান, এভরি ম্যান সেলস, সেই কথাটাই উনি বারবার বিশ্বাস করেন এবং পারচেজ করে দেন, এটা ঘটনা।
এবার কিন্তু একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু ভোটটা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তা হতে পারেন, ভালো বলতে পারেন, বিভিন্ন ভাষায় ভালো বলতে পারেন, কিন্তু যদি ভোট ক্যাচার বলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই তুলনা করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে গেলে একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে আসতে হবে। কিন্তু এই শওকত মোল্লা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ, যেদিন দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ারটাকে উইল্ড করা শুরু করছে, সেদিন দাঁড়াতে পারবে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কিন্তু কড়াটা নাড়াবে যে আমি আপনার সাথেই আছি। উনিও জানেন ওই জায়গাটা সেফ বলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। যেদিন মনে করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপ্লবী হয়ে গেছেন বা বিরোধিতা করছেন, সেদিন ওখানকার মুসলিম কমিউনিটিও কিন্তু মমতার দিকেই চলে আসবে। এই 30%, 29%, 28% যদি তুমি নিশ্চিত করতে পারো, তোমার হিন্দু ভোট লাগছে আর কিছু। কিন্তু আমি প্রসূনদার একটা কথা বিরাট ভাবে মনে করি, বিজেপি কিন্তু কাছাকাছি, 5% কিন্তু বিরাট কিছু নয়। ভীষণ একেবারে হ্যাঁ, এটা একেবারে এরম ভাবে ব্যালেন্সিং এ চলছে। একদম কড়া নাড়ছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর এই কিন্তু। বাংলাদেশের ঘটনার পরে হিন্দু ভোট আরো বিজেপি থেকে, রাজ্যের 60% হিন্দু এই মুহূর্তে মমতা বিরোধী, এটা মাথায় রাখতে হবে। মানে এটা কিন্তু বাংলাদেশের ঘটনার আগে 70%-এর 38% হয়, 56%। আর সিপিএম এর মধ্যে যে পূর্ববঙ্গ থেকে আসা বা ইত্যাদি যারা একটু সোশ্যালি ভালো জায়গায়, তারা ভোট দেয় 4%, 60%। আর বাংলাদেশের ঘটনার পর এটা হয়ে গেছে 62%। আর মমতার কাছে পক্ষে হিন্দু দাঁড়িয়ে গেছে 37-38%। একদম বাংলাদেশের ঘটনাটা কিন্তু এফেক্টেড। একদম আমরা আবার একটু এই প্রসঙ্গে ফিরি। একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে যে শেষমেশ তো সেই একজন ব্যক্তি, সেই সঞ্জয় রায়, যেটা কলকাতা পুলিশ একদিনের মধ্যে সলভ করে ফেলেছিল, তাহলে এতদিন ধরে যে সিবিআই কে মানে সমস্ত কেসে নাকি শেষ ভরসা সিবিআই, যে সিবিআই পুজো আজও চলছে, পরের পর বিভিন্ন কেসে ব্যর্থতার পরও আমরা দেখছি সিবিআই এতদিন ধরে করলোটা কি? প্রসূনদা, অরিন্দমদা, আলটিমেটলি করলোটা কি এতদিন ধরে? সেই তো সেম কনক্লুশনে পৌঁছল না। ঘটনা দিনকে যে অ্যারেস্ট হয়েছিল, আমি কোনো হাওয়ার ওপর কথা বলছিলাম না। ওকে যে পুলিশ অফিসাররা ধরে নিয়েছিল ইনভেস্টিগেশনে, যে জেরা করেছিল, তার সূত্র ধরেই আমি জানতে পেরেছিলাম ও পুরোটাই কনফেস করে গেছে। এবং কনফেস করার যে কারণে ওকে যখন প্রথম কোর্টে হাজির করা হয়, তখনও বলেন আমায় ফাঁসি দিয়ে দিন ইত্যাদি। এবার কি হয়, অপরাধী যত দিন যেতে থাকে সে তত তার শিল্ড, আমরা যেন মিথ্যে কথা বলি প্রতি মুহূর্তে। প্রথমে টুকতে গিয়ে ধরা পড়লে একরকম বলি, প্রথমে টাকা চুরি করলে হ্যাঁ আমি করেছি, তারপরে কথা ঘোরাতে থাকি। ও আস্তে আস্তে যত দিন গেছে, ও পাকা খেলোয়াড়ের মতো আস্তে আস্তে, ওর লয়ারও বলেছে, ও কথা ঘোরাতেও শুরু করেছে। সুতরাং নতুন করে কিছু পাওয়ারও ছিল না। এবং এই বাকি সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাদবাকিরা এতটাই দুর্নীতিগ্রস্ত যে আসলে দুর্নীতির ব্যাপারটা আলাদা, সেটা তদন্ত চলছে। তাতে কারো জেল হতে পারে 7 বছর সর্বোচ্চ, কিন্তু ফাঁসিও হবে না, যাবজ্জীবনও হবে না। আর এইটা হচ্ছে ধর্ষণ কোড, এই দুটো সম্পূর্ণ আলাদা কেস। এইবার যারা রাস্তায় আন্দোলন করতে নেমেছে, তারা ডাক্তারি কেলেঙ্কারি, কোথায় স্যালাইন, কোথায় সন্দীপ ঘোষ টাকা নিত, কোথায় কঙ্কাল, তার সাথে এর খুন, তার সাথে ধর্ষণ, সব মিলিয়ে জাম্বলাপ করে ফেলে, যেইভাবে কখনো বিচার হয় নাকি। দুটো বিষয় তো আলাদা। সে ধরা পড়েছে একটা আলাদা বিষয়, তার বিচার হবে আলাদা ব্যাপারে। তার ধরা পড়েছে আলাদা ব্যাপারে, তার বিচার হবে আলাদা বিষয়। দুটো সম্পূর্ণ পৃথক। কিন্তু এমন করে মিডিয়ার একটা একাংশ টিআরপি বাড়ানোর জন্য, আর স্টেক হোল্ডার আন্দোলনকারী তারা নিজেদের স্বার্থে এই সবটাকে না ক্লাব করে বলছিল। কিন্তু দুটোকে ক্লাব করা কি, অরিন্দম ঠিক বলছি কিনা, দুটো তো ক্লাব নয় অ্যাকচুয়ালি, সম্পূর্ণ আলাদা। সন্দীপ ঘোষ হয়তো প্রচুর দুর্নীতি করেছে, সেই দুর্নীতির মাথা অনেক উঁচু অব্দি ব্যস্ত। তার মধ্যে আমাদের দক্ষিণ কলকাতার যিনি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ডাক্তার, যার নাম এসেছিল, সেও যুক্ত থাকতে হবে, সেটা আলাদা বিষয়। আর এইটা ধর্ষণ খুন আলাদা বিষয়। এত প্ল্যান করে ধর্ষণ, খুন, অমুক তমুক, এই যে একটা গল্প, এবং পুরোটাই আজও কিন্তু দাঁড়িয়ে আছে যারা বিশ্বাস করছে না ওই আমি সোমা বলছি তার হোয়াটসঅ্যাপ ফাইলের ওপরে। ওই আমি সোমা বলছি যা যা বলেছিল, এখনো যারা মানছে না তারা তাই তাই বলছে। আমি জানি না আমি সোমা বলছি, না সোমাটা অ্যাকচুয়ালি কে, এটা আমি রাজ্য সরকারের উদ্ধার করা উচিত ছিল, কিন্তু সেটাও রাজ্য পুলিশের ব্যর্থতা। ওইটা কে ভিডিও ছেড়েছিল
যে এতজন মিলেছে, তার মধ্যে একটা মুসলিম মেয়ে, আরো 3টে লোক পাপাক করলো, তারপর খুন করলো, বডি আনলো, তারা যা যা বলেছে পাবলিক তাই তাই বিশ্বাস করছে। সেখানে কি সিবিআই বললো, কি রাজ্য পুলিশ বললো, আর সেটাই 10 বার ধরে লেখা হয়েছে। এটাই আমার প্রশ্ন, যে একটা সেকশনের মাথায় এখনো যে এই থিওরিটা, অর্থাৎ এই যে আপনি যেটা বললেন এতক্ষণ ধরে, আমি সোমা বলছি সেই যে কল রেকর্ডিং, এই থিওরিটা মাথার মধ্যে একটা সেকশনের এখনো ঢুকে আছে, এখনো তারা ওটাই বিশ্বাস করছে। এটা কি কোথাও প্রশাসনে, পুলিশে এবং সরকারি দলের ব্যাপারটা আরো কোথাও ক্লিয়ার করা উচিত ছিল না, যে কারণে এখনো একটা সেকশন এই মিথ্যে থিওরিটাকেই সত্যি বলে ভেবে নিচ্ছে? কোথাও কি এটা তাদেরও একটা ব্যর্থতা, অরিন্দম দা? একটা কথা বলি, প্রসূনদা কিছু কিছু খবর পাবে, মানে আমার থেকে বেশি পাবে, কিন্তু প্রসূনদাও খুব ভালো করে জানে মিডিয়া এর মধ্যে কে কে ছিল। তার মধ্যে প্রসূনদা খুব ভালো করে জানে মিডিয়ার একটি ছেলে এইসব কারণে চাকরি হারিয়েছে, সে বেকার হয়ে গেছে, ছেলেটা খুব খারাপ লাগছে। হি হ্যাজ লস্ট হিজ জব from one of the channels which were supporting the doctors movement vigorously. আর সিবিআই, প্রসূনদা খুব ভালো করে জানেন, সিবিআই যতটা না উইটনেস করেছে তার বোধহয় সেই সংখ্যায় বা আরেকটু কম সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করেছে। এই খবরটা আসেনি। সিবিআই বারবার কনস্পিরেসির কথা বলেছে, সিবিআই একটুও গভর্নমেন্টের কনস্পিরেসির কথা বলেনি। সিবিআই কিন্তু ওখানেই মিন করেছে a section of media was involved in the conspiracy। এটা আস্তে আস্তে সুপ্রিম কোর্টের কাছেও সিবিআই পরে স্বীকার করে, এবং কোন সাংবাদিকদের সাথে কত বড় ডিল হয়েছিল সেটা প্রসূনদা সবটাই জানতে পারবে। এটা আমিও বলছি না সবকটা, সোমাটাও পেয়েছে, সিবিআই পেয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ এটা আমি জানতাম না, এটা আমি জানতাম। পেয়েছে সে কোনো এককালে, সেটা একেবারে এআই নয়, পুরো গলাটা কিন্তু কোনো সাংবাদিকের, সে কোনো সময় সাংবাদিকতায় কাজ করেছে, এখন কাজ করে না, ওই জন্য গলাটা যাতে পরিচিত না হয় অনেক দিন আগেকার সেই গলাটাকে করিয়েছে। তো এরকম ভাবেই এগিয়েছে। সুতরাং ডাক্তারদের সাথে ইন কলিউশন উইথ আ সেকশন অফ মিডিয়া পিপল এই মুভমেন্টটা সাকসেসটা পেয়েছে। এর মধ্যে প্রচুর লেনদেনের ব্যাপার ছিল, কারণ তুমি লেনদেনটা বুঝতে পারবে, আমি আর নাম করছি না ওপেনলি, একটা পোর্টাল, সে কি সুন্দর টাকাগুলো দেখিয়েছে, এর কাছে টাকা এসছে, এ তারপরের দিন এত টাকা পাঠিয়ে দিচ্ছে ওর কাছে, ও এর কাছে পাঠিয়ে দিচ্ছে, এইভাবে ঘুরছে টাকাটা। কিন্তু এমন লোকগুলোর কাছে টাকা গেছে তারা কিন্তু এই কেসে ইনভলভই না, তারা স্লিপিং পার্টনার। তার মানে কি হচ্ছিল, পরিষ্কার কথা, এই স্লিপিং পার্টনাররাই টাকাগুলো কোথাও দিচ্ছিল, এটা ফ্যাক্ট। এরা সামনে আসছিল না, কিন্তু পেছনে বিহাইন্ড দ্য সিন দে ওয়ার ওয়ার্কিং অন ইট। তো এইভাবে খেলাটা হয়েছে। এই জন্য কিন্তু খেলাটার মধ্যে প্রচুর পাকা মাথা আছে, প্রচুর, আমার সাথে আপনি এগ্রি করবেন, অনেক পাকা মাথা আছে যারা। এটা এই ঠিক বাংলাদেশেও যেটা হয়েছে, বাংলাদেশে আজকে তো পরিষ্কার যে এই যারা এই অভয়াকাণ্ডে নেমেছিল বাংলাদেশের ঘটনার সাথে সাথে, তারা সব বাংলাদেশকে বিপ্লব আখ্যা দিয়েছিল। এই সব কটা লোক, বাংলাদেশের বিশাল বিপ্লব হচ্ছে, এখন তারা বলছে বুঝতে পারিনি হিন্দুদের অত্যাচার হবে। এই আরবের থেকে টাকা এসছে, বিদেশি শক্তি হয়েছে, ওখানে হিন্দুদের ওপর কিভাবে অত্যাচার তার ডিজাইন হয়েছে, বাংলা ভুলিয়ে দিয়ে কিভাবে ওই মানে পাকিস্তানের প্রভাবিত আরবি উর্দুকে সেখানে চাপিয়ে দেওয়া যায় তার ডিজাইন হয়েছে। ইট ইজ দ্য কমপ্লিট ডিজাইন, কোটি কোটি টাকা খরচা হয়েছে। এই করে লোককে কিন্তু একটা মানে কি বলবো মাতিয়ে এমন করে দেয় না, তখন আর লোকে স্বাভাবিক বাস্তব বোধ বুদ্ধিটা হারিয়ে ফেলে। আর সংখ্যা তত্ত্ব বলছে 3 থেকে 5% মানুষ যদি রাস্তায় নেমে এইরকম কোনো ঘটনা ঘটায়, তখন বাদবাকি লোকেরা মনে করবে ওটাই সত্যি। আর বাংলাদেশের পরে এটাও হয়েছে, এখানেও একই ডিজাইন কাজ করেছে, এবং সেটা খুব সুকৌশলে হয়েছে, অনেক পাকা মাথার খেলা। হয়তো ভবিষ্যতে সেটা আরো পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, আমরা যেরকম একটা ছোট্ট কথা বলি, তুমি অরবিন্দ কেজরিওয়ালের যে ক্ষমতা এলো ইন্ডিয়া এগেইনস্ট করাপশন, তারপরে ওদেরই সঙ্গে যে মুভমেন্ট করেছে, আইটির দায়িত্বে ছিল, সে দুটো বই লেখে যে কিভাবে এটা ডিজাইন হয়েছিল, কিভাবে টাকা এসছিল, বইটা আমার কাছে আছে। কিভাবে সেটাকে সোশ্যাল মিডিয়ায় হাইপ করা হয়, খবরের কাগজে বলা হয়, এবং তারপর ফাইনালি আপ ক্ষমতায় আসে। এগুলো এখন একটা খেলার মধ্যে পড়ে গেছে, এটা এত সহজে কিন্তু হয় না, মানে টাকা ছাড়া হয় না।
না 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 না, প্রচুর টাকা, প্রচুর টাকা এর পেছনে লাগে। এবং এই অরবিন্দ কেজরিওয়াল যে ক্ষমতা, সেটাও বিদেশি টাকা, সেটাও ধরা পড়েছে। এবং তারা খালিস্তানদের সাপোর্ট করেছে, সেখান থেকে টাকা এসছে। এসব ক্ষেত্রেই তাই, দেশি বিদেশি টাকা নানাভাবে আসে, এসে একটা মুভমেন্ট তৈরি হয়। একটা মঞ্চ, আমি তো ছোট ছোট সংগঠন করি, আমরা একটা মঞ্চ করে একটা র্যালি করতে 500 লোকের খরচা হয় 40 থেকে 50,000 টাকা একদিন। তাহলে যে একদম। এত র্যালি, এটা আমি নিজে করি বলে আমি জানছি। এত র্যালি, এত মাইক, এত সাইকোডেলিক লাইট, এত বাজনা, এত কিছু, এত টুপি, এত ট্যাক্সি, কত টাকা খরচা হতে পারে গোটা মুভমেন্টের পেছনে? অর্থাৎ এটা একই এমনি সঙ্গে তো হয়নি। প্রচুর প্রচুর অর্থ এবং তার সঙ্গে অনেকের কিছু ইন্টারেস্ট, কিছু ব্যক্তি স্বার্থ। আমি একদম শেষের দিকে প্রত্যেকের এসেছি। স্টেক হোল্ডারদের প্রত্যেকের নিজস্ব ইন্টারেস্ট। যারা রাত জাগো, নারীবাদী, অমুক, তাদের একটা ইন্টারেস্ট, সিপিএম এর একটা ইন্টারেস্ট, অমুক মধ্যবিত্ত শ্রেণীর একটা ইন্টারেস্ট, ডাক্তারদের একটা ইন্টারেস্ট, জুনিয়র ডাক্তারদের একটা ইন্টারেস্ট। অরিন্দম আমার থেকে ভালো বলতে পারবে এই ব্যাপারে। আচ্ছা, আমি সবার কি প্রত্যেকটা দিন মোটামুটি ফলো করছি, স্বার্থ লাস্টের তো সিদ্ধি আমি হলো? ফলো করা তাহলে ছেড়ে দিই। শেষমেশ সবার কি স্বার্থ সিদ্ধি হলো? যারা যা যা পেতে এসছিলেন সবাই কি মোটামুটি তাই তাই পেলেন? প্রসূনদা, দেখো, অরিন্দম দা? এখন একটা কথা বলি, প্রসূনদা ভালো করে না, বলবে। অরিন্দম বলবে, আমি অনেক বলেছি। না না, সাংবাদিকদের না একটা না, অরিন্দম সেকশন, ভালো, আমি অনেকদিন ধরে ফলো করছি। একদিন সাংবাদিক, মানে কয়েকজন সাংবাদিকের সন্দীপ ঘোষের ওপর একটা রাগ ছিল, আমি আর নাম বলছি না, কারণ সন্দীপ ঘোষের ব্যবহার ভালো ছিল না, এটা ফ্যাক্ট। তো তাদের অনেক খুব দিনের খারাপ। রাগটা ছিল, ভেরি ব্যাড পার্সন, মানে ভালো লোক নয়। তো সেখানে এত বাজে মানে ব্যবহার লোকও ছিল, খারাপ, করাপ্ট, এবং করাপ্ট, মানে একটা লোফার বলতে পারো, পরিষ্কার কথা, একটা লোফার। তো না না, যেটা হচ্ছে করাপ্ট একটা লোকেরা কিন্তু সাধারণত ভালো ব্যবহার করে, আর সন্দীপ ঘোষ হ্যাঁ, করাপ্ট হয়েও খারাপ ব্যবহার করতো। খারাপ ব্যবহার করতো, এক্সাক্ট। তো কিছু সাংবাদিকের রাগটা তারা পুষিয়ে নিয়েছে, কিন্তু সিবিআই এর কাছে কিন্তু সাংবাদিকদের ইনভলভমেন্টের খবরটা আছে। কিন্তু প্রসূনদা জানেন, সাংবাদিকদের একটা নিয়ম আছে, তুমিও জানো, যে সাংবাদিকদের সোর্সটা সাংবাদিকটা নাও বলতে পারে, কিন্তু এইখানে কিন্তু সেখানে আবার একটা রাইডার আছে, আমি জানি, সেটা হচ্ছে সোসাইটি যদি ব্যাডলি ইম্প্যাক্টেড হয়, সেখানে সোর্সটা তখন বলতে বাধ্য হতে পারে কোর্টের কাছে। কিন্তু সিবিআই কিছু সোর্স পেয়ে গেছে, এটা ঘটনা। আজকে সিবিআই চিৎকার চেঁচামেচি করছে, এটা হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ডাক্তারদের ক্ষেত্রে। কারণ সিবিআই এর কাছে, সিবিআই যদি একটু করে করে মাইনর ডিটেলস গুলো বার করতে থাকে, বা দেয় না কখনো, কোর্টের কাছে আছে, বিভিন্ন সুপ্রিম কোর্টের কাছে আছে, যে কি কি হয়েছিল, কনস্পিরেসিটা কোথায়। আমরা কনস্পিরেসিটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করছি। আমরা ভাবছি গভর্নমেন্টের কনস্পিরেসি, স্টেট স্পন্সর্ড মার্ডার, এটার উপর জোরটা দিচ্ছি। ওই সিবিআই কিন্তু দুদিকেই জোরটা দিয়েছে, যে কনস্পিরেসি তখন কোথায়, কোর্ট জানতে একদম যখন ঠিক। চেয়েছে, তখন কনস্পিরেসিটা অন্যদিকে, সেই খবরটা কারা বার করবে? অন্য মিডিয়া চ্যানেলও বেশি ইনভলভ হয়নি, তারা আজকে মোটামুটি একটা স্ট্যান্ড নিয়েছে। কিন্তু পাওয়ারফুল মিডিয়া হাউসগুলো, যাদের হাতে টাকা আছে, তাদের হাতে এই জায়গায় তারা আজকে তারা তো আর বার করবে না, তারা চেপে গেছে, কারণ তাদের খবরগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবার দু একটা চ্যানেলের সাথে কেন্দ্রীয় বিজেপির খুব ভালো সম্পর্ক, এটাও ফ্যাক্ট, সেটাও প্রসূনদা খুব ভালো করে জানেন। বিজেপিরও একটা আছে, বিজেপির একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে, যে এই চ্যানেলগুলোকে বেশি আর ডিস্টার্ব করো না। চ্যানেল কিন্তু তুমি যদি প্রথম দিককার যে অ্যাগ্রেশনটা যদি তুমি দেখো, সিবিআই এসে বিজেপিও ডুবেছে, বিজেপি বিপদে পড়েছে, মিডিয়া হাউসগুলো বিপদে পড়েছে, বেশি কিন্তু অ্যাগ্রেশনটা দেখাতে পারেনি। কতগুলো মিছিল গেছে এইটুকু, কিন্তু প্রথম যে সিবিআই এর নেওয়ার পরে পরে যে অ্যাগ্রেশন, এখন তুমি এই অ্যাগ্রেশন দেখতে পাবে না। অনেকটা স্থিমিত হয়ে গেছে। স্থিমিত কারণ তারাও জানে তাদের নোংরাটাও সিবিআই এর কাছে পৌঁছে গেছে, এটাই হচ্ছে ঘটনা। আমরা সঞ্জয় রায়ের ভবিষ্যৎটা তো মোটামুটি বুঝতে পারছি, ফাঁসি নয় যাবজ্জীবন। সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি হতে চলেছে? সন্দীপ ঘোষ কি খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো যে তিনি সম্পূর্ণরূপে নির্দোষ হয়ে বেরিয়ে আসবেন? কি ভবিষ্যৎটা? এটা এই ধরনের আর্থিক দুর্নীতির দায়ে যারা ধরা পড়ে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস,
তারপরে চলতেই থাকে Exactly. মামলা, চলতেই থাকে, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। লালু যাদব যেটাই জেল খাটলো না, সে মামলা কবে রুজু হয়েছে, 15 বছর বাদে তারপর জেলে গেছে কদিন বছর। যেটা হয় ওই মাঝখানে যে জেল কিছুদিন করে খাটে না, ধরা যাক একটা লোকের 5 বছর সাজা হলো, এবার দেখা গেল তার 3.5 বছর বা 4 বছর ও বিভিন্ন দফায় জেল কেটেছে, ফলে আর কিছুদিন জেল কাটলে সে বেরিয়ে চলে আসে। তো আমি সেইটা তো একদম আলাদা। এটা আসলে দুটোকে এক করে ক্লাব করে তো ওইভাবে মামলা চলছে না। এইটা একটা Point, ধর্ষণ point. খুনের আলাদা না, মামলা, একদমই আর একদমই আমরা আর সব সম্পূর্ণ এটা দুটো আলাদা। সাধারণ লোককে গুলিয়ে দেওয়া হয়েছে। এমন করে গুলিয়ে গেছে, লোকে ভাবছে সন্দীপ ঘোষই গিয়ে মেয়েটিকে কিছু করেছে বা তারপরে সব দলবল নিয়ে করেছে, তারপরেই করেছে। ব্যাপারটা আদৌ তো তা নয় রে বাবা। সন্দীপ ঘোষ হয়তো হাসাব করতে চেষ্টা করেছিল, কিন্তু সেটাও প্রমাণিত হয়। না, আর হাসাবের সত্যি ব্যাপারটাও কি কথা, প্রমাণিত? মানে সত্যি কথা তথ্য বলতে কি, প্রমাণ লোপাটের এই এই ব্যাপারটাও তো কিছু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত। না না, এই সেটাও তো প্রমাণিত। ছেলেটি এমন তো কেউ নয়। এ তো কালীঘাটের বা দক্ষিণ কলকাতার কেউ নয়, তৃণমূলের কেউ নয়। একে যদি প্রথম থেকেই ধরে এরা ধরা যাক দোষী সাব্যস্ত করে ফেলতে পারতো, সেই লাভটা তো মমতা ব্যানার্জি তুলতো। মাথায় রাখতে হবে, রাজ্যে গত 1 সপ্তাহের মধ্যে আরো 2টো ধর্ষণের মামলায় 2টো ফাঁসির অর্ডার হয়েছে, একটা উত্তরবঙ্গে, একটা গুড়াপে। রাজ্য পুলিশই করেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না। কিন্তু এই যারা এত চেঁচামেচি করছে তারা কিন্তু সেটা নিয়ে বলছে না যে আরো 2টো ধর্ষণ কালকেই না পরশু দিনকেই হয়েছে গুড়াপের, তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগের দিনকে নর্থ বেঙ্গল হলো গত সপ্তাহে, কই সেক্ষেত্রে তো বলছে না। তাহলে এটা নিয়ে কেন এত লোকে বলছে? তো সেই ক্ষেত্রে বিচার ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই লোকটাই করেছে প্রমাণিত, আর এই ক্ষেত্রে এই লোকটা করেনি প্রমাণিত, হয় নাকি কোনোদিন? দুজনের কাছে আমার বলছি তো শেষ আবার প্রশ্ন, বারবার, এইটাকে নিয়ে দুজনের আন্দোলনকারী স্টেক হোল্ডারদের নিজস্ব স্বার্থ সিদ্ধির ব্যাপার ছিল। গুড়াপ বা উত্তরবঙ্গ নিয়ে স্বার্থ সিদ্ধি হতো না। শেষ প্রশ্ন, এই যে আবার একটা আন্দোলন আবার জাগিয়ে তুলতে হবে। আমি আজই দেখছিলাম সেই 150 গ্রাম বীর্যের জনক, তিনি বলছেন যে এ তো শুধুমাত্র শুরু হলো, আবার আমরা পথে নামবো। এই যে আবার পথে নামতে হবে, আবার আন্দোলন জাগিয়ে তুলতে হবে, এইরকম একটা ধুয়ো তোলা হচ্ছে, আদৌ আগামীতে আন্দোলনের আর কোনো সম্ভাবনা আছে নাকি মোটামুটি যা তারা একটা বায়বীয় অবস্থান তৈরি করতে পেরেছিলেন সেটা মোটামুটি মানুষ এবার বুঝতে পেরেছেন যে এর মধ্যে প্রচুর মিথ্যে ছিল, অজস্র মিথ্যে এবং ভ্রান্তি, আর আন্দোলন আগামীতে দানা বাঁধার তেমন সম্ভাবনা নেই? আপনাদের কি মনে হয়, আদৌ আর কোনো সম্ভাবনা আছে? শেষ প্রশ্ন, অরিন্দম দা বলুন, তারপর প্রসূনদার কাছে। আচ্ছা, ঘটনাটা হচ্ছে, দেখো, মুভমেন্ট তুমি আটকাতে পারবে না। ওই কয়েকশো লোক নিয়ে হাঁটবে, 3টে মিডিয়া একটু করবে, এমনি এরা সরকারি বিরোধী। তো আমার বক্তব্য হচ্ছে এটা কোনো জনমানসে এই আন্দোলন ছড়িয়ে যাবে না। যেটা প্রসূনদা একটা বিরাট কথা বলেছে, আরবান সেন্ট্রিক আন্দোলন ছিল এটা, রুরাল সেন্ট্রিক নয়। গ্রামের মানুষ কিন্তু কিচ্ছু জানে না। আমার পেশেন্ট যারা গ্রাম থেকে আসে, ওই কিছু একটা হয়েছিল, ওই আমি যখন রায়ের, আজকে আমার সারাদিন আমার কিন্তু প্র্যাকটিক্যালি খাওয়া দাওয়া নেই। একটি ইংলিশ চ্যানেল আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল কয়েক কয়েক মিনিটের সাক্ষাৎকারের জন্য। আমি পেশেন্ট দেখছি আর কানে এটা পড়ে আছি। তো সেখানে আমার একজন গ্রামের মানুষ বললো, ও আজকে আবার একটা কি জাস্টিস ফাস্টিস হবে, যে মানে এই কথাটা শোনো, আজকে একটা কিছু জাস্টিস টাস্টিস হবে। তাদের কাছে এই ব্যাপারটা কোনো ইম্পর্টেন্সই ছিল না। যদি আমরা দেখি এটা খুব তার কথাটার মধ্যে, তাদের কাছে কিচ্ছু এসে যায়নি। এই যে চিলিব্রিটিরা, কেউ কেউ বসন্ত ছাড়া গান গাইতে পারে না, কেউ কেউ ক্যারোলিনা বা ঝাড়িওয়ালি যারা গেছিল, তো আমার বক্তব্য হচ্ছে তারা আজকে হাঁসখালিতে গেছিল, তুমি বলো না যাও, যেতে একদিন গেলে তাদের কোমর ব্যথা হয়ে যাবে বলে তারা যাবে না। কলকাতায় সুন্দর রাস্তা পেয়েছে, একটু চকটক দিয়ে এঁকেছে, বাস, তাতে তাতে এদের কাজ হয়ে গেছে। কিন্তু এই আন্দোলন মাঝে মাঝে দেখবে, তুমি 150 গ্রামকে বলে আমি ওর প্রাধান্য দিতে চাইছি না, অযোগ্য, মানে আমার কাছে তার কোনো জায়গায় রাখে না, তাকে নিয়ে আলোচনা করাটা আমার সময় বৃথা মনে করি। কিন্তু আজকে যেসব ডাক্তার, বিখ্যাত বিখ্যাত ডাক্তার, প্রসূনদার বন্ধু হতে পারে, আমার পরিচিত হতে পারে, তারা নামছে না, তারা এবার ঘরে থাকবে। তাদেরকে তুমি দেখবে না ড্রাম বাজাতে, কাছে আসবে না। ওই কয়েকটা জুনিয়রকে ছেড়ে দেবে, আর জুনিয়রদের পরীক্ষা আছে, পাসটা করার পর প্র্যাকটিসটা করতে হবে।
এই আন্দোলন কোটি টাকা আন্দোলন নিয়ে প্রশ্ন তো আসবে। সরকার তো আন্দোলন করছে, সরকার তো মানে তদন্ত করছে না। তো আমি খবর পেলাম কি করে যে আমি একটা গ্রুপে আছি সেখান থেকে টাকা গেছে? আমি খুব মানে রিয়াক্ট করেছি যে উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই নলেজ, আই মে বি এ সিম্পল মেম্বার, বাট আই শুড নো সেখানে কেন দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা নিয়ে একটা ব্যাপার। তো কিন্তু বিষয়টা হচ্ছে একই জায়গায় আমার বক্তব্য, আন্দোলন 10টা 100টা আন্দোলন নিয়ে কি মিডিয়া করলো তাতে মমতা ব্যানার্জি 2026-এ ডিসলজড হবে না। আর বিজেপিও বোধহয় সব থেকে বড় ব্লান্ডার করেছে সিবিআইটা এসে। সিবিআই বিজেপিকে আরো পেছনে ফেলে দিয়ে চলে গেল, যে একটা সঞ্জয় রায় কলকাতা পুলিশেরটাই এন্ডোর্স করলো, এবার তাদের সাজা হবে। তো বিজেপির আর কিছু মুখ নেই, এবার কি বিজেপি চিৎকার করতে থাকবে সিবিআই খারাপ, সিবিআই খারাপ? তো এটাই হচ্ছে ঘটনা। এই আন্দোলন বলতে পারো এক প্রকার শেষ। যা হবে মিডিয়ার জন্য কিছু পাবলিসিটি পাবে, জনমানসে এই আন্দোলন ভেতরে আর ঢুকবে না, ছড়িয়ে যাবে না। প্রসূনদা সরকার কি না, ডাক্তারদের চাপে রাখতে এই যে 12 জনকে সাসপেন্ড করা বা আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো, কোথাও গিয়ে আর ব্যাপারটা একতরফা হবে না, এবার আমরাও পাল্টা চাপটা দেব, গভর্নমেন্টের তরফেও চাপ আসবে, এইটা কি কোথাও একটা পাল্টা চাপের প্রক্রিয়াও শুরু হলো? আন্দোলন মানে একটা জিনিস হচ্ছে, মমতা ব্যানার্জি সরকারকে যদি আমরা ভালো করে স্টাডি করি লাস্ট 13 বছরে, ওদের প্রথম কাজ হচ্ছে লোককে বুঝিয়ে শুনিয়ে তাকে খাইয়ে পরিয়ে রাজি করানো যে ভাই তুমি এই ঝামেলার মধ্যে ছিল। যদি সেটা রাজি না হয়, তারপর তাকে নানা রকম প্রলোভন দেখানো হয় যে তুমি তাহলে আমাদের দিকে চলে এসো, এমএলএ হয়ে যাও। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। মানে এই তালিকা করতে থাকলে দীর্ঘ তালিকা, তোমাকে এইটা দিয়ে দেওয়া হবে, এখানে বসিয়ে দেওয়া হবে। সেটা তো হলো না। তখন এবার পুলিশের বাড়াবাড়িটা, তাকে ভয়টা দেখানো হয়। পুলিশের ভয় সবাই পায়। আশফাকুল্লাহ নাইয়া যদি মিথ্যা কথায় বলে, তাকে সিম্পলি তার যা প্রসিডিওর আছে, বাড়িতে তো পুলিশ পাঠানোর তো দরকার নেই, ওটা তো অকারণে পুলিশ পাঠানো, মানে পুলিশ পাঠিয়ে ভয় দেখানো। কিন্তু তাকে তো মেডিকেল কাউন্সিলই ব্যবস্থা নিতে পারে। এবং এই পুলিশ ব্যাপারটা হচ্ছে ধরে আনতে বললে বেঁধে আনে। হয়তো মমতা ব্যানার্জি নিজে ডাইরেক্টলি তো কাউকে বলেনি, কোন একটা অফিসারকে বলেছে দেখো তো ওই ছেলেটার কি করছে, বা সে সালা পুলিশ পাঠিয়ে দিল, তাহলে আমি অনেক বেশি ওনার কাছে প্রিয় হতে পারবো। এই করে যে তৃণমূলের বিরুদ্ধেই আরো কিছু জনমত তৈরি হলো, সেই আমলার বা দেখারও দরকার নেই। আমি শুধু একটা কথা বলেই শেষ করব, অনেকক্ষণ ধরে দর্শকরা শুনছে। আমি গত সপ্তাহে হিয়ারিং শেষ হওয়ার পরের দিনকে কলেজ স্কোয়ারে এই অভয়া বিচার মঞ্চের একটা মিছিল দেখলাম। সেই মিছিলটা দেখে আমার খুব অবাক লাগলো। রাস্তা প্রথম কথা বন্ধ করে দিয়েছে কলেজ স্ট্রিট, এই আমাদের রবীন্দ্র সরণি। দ্বিতীয় কথা হচ্ছে হার্ডলি 200 থেকে 250 লোক, তাদের মধ্যে স্বাধীনতার পতাকা দুলাচ্ছে, কেউ নানা রকম গান গাইছে, এবং রাস্তার ধারে যারা দাঁড়িয়ে, দেখে আমিও দাঁড়িয়েছিলাম একেবারে মোহিনীমোহন কাঞ্জিলারের ওপর, তার মধ্যে 2-4 জন লোক আবার কমেন্টও করে বসলো যে তো হয়ে গেল, ওই লোকটাই করেছে। মিছিল থেকে একটা ছেলে যাচ্ছিল, সে এসে দাঁড়িয়ে তাকে যাতা গালাগাল করলো। আমি আর ভাষা এখানে বলতে পারছি না, যে তোমার বাড়ির লোককে করলে বুঝতে পারতে, তবে হবে তোমাদের, অ্যাকচুয়ালি তোমরা হাঁটবে না কিছু না, বলে গালাগাল। আমি তো আশ্চর্যই আন্দোলনকারীদের রূপ দেখে। এবং একটা মাত্র মিডিয়া, একটা গাড়ির ওপর একটা টিভি চ্যানেল, এটা দেখেও আমার খুব অবাক লাগলো। অথচ সেই মিছিলের অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল, পুরো কলেজ স্ট্রিট থেকে ইউনিভার্সিটির সামনে যে রাস্তা বন্ধ করে দেওয়া হলো, আমি বললাম বিশাল বড় মিছিল, গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু হার্ডলি 250 থেকে 300 লোক হবে। এবং ব্যানার কিন্তু অনেক, মানে অনেকগুলো গোষ্ঠী মিলে করেছে, এই নয় যে একটা গোষ্ঠী ডাকছে। মানে ব্যানার গুলো এই মঞ্চ, সেই মঞ্চ, অমুক প্ল্যাটফর্ম, এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ এই পুরো আমাদের আজকের আলোচনা থেকে, হ্যাঁ অরিন্দম, দেখো কিরকম মানে উজবুকরা থাকে। আজকে একজন লিখছে, আমি এতক্ষণ একটা কমেন্ট পড়লাম, যে ভিসেরা রিপোর্ট এখনো জমা পড়েনি, রায়দান হয়ে গেল। মানে এই দেখো মানে অশিক্ষা, মানে তুমি যদি কাউকে ভুল বার্তাটা, সে একটা সংবাদ মাধ্যমের নাম বলছে, সে সংবাদ মাধ্যম এরকম করতে পারে। হ্যাঁ, না ভিসেরা রিপোর্ট আসেনি, যার দিয়ে দিল সিবিআই, দিয়ে দিল সিবিআই এর মতন একটা সংস্থা। এইটাই হচ্ছে প্রসূনদা যেটা বলছিলেন প্রথম থেকে, প্রসূনদা যেটা বলছিলেন না, শিক্ষার অভাব হলে ডিগ্রি আর শিক্ষা এক নয়। যদি আমি মনে করি আমি মানে মাথায় আমি একই জিনিস নিয়ে থাকবো, আমাকে কেউ অবসেশনটা চেঞ্জ করা যায় না, এই যে হবে না। কিন্তু
ওই যে 200-300 দেখেছে তো, এরপরে প্রসূনদা যখন 2 মাস পরে দেখবে ওটা সংকুচিত হতে গিয়ে 150, এরপরে 50-20। ধর্মতলায় প্রসূনদা তো জানে 20 জনের বেশি ছিল না। আর এই অভয়া মঞ্চের 70টা অর্গানাইজেশন মিলে অভয়া মঞ্চ করেছে, তোমাকে আমি হ্যাঁ বলছি। তার মধ্যে প্রসূনদা জানে 60% হচ্ছে পুরনো, আমি একটা ভয়াকার তাদের একটা সংগঠন, ঠিক আছে, তারাই 90%। প্রসূনদা সবই জানে, প্রসূনদা না, জানেন যে ওই মঞ্চের যারা মাথা তাদের সাথে আমি আর ঠাট্টা করে, তারা আমার বন্ধুস্থানীয়, বললাম যে দেখো আলটিমেটলি তো কিছু হবে না, বিচার তো একজনই করেছে, তোমরাও জন আমরাও জন, এই সরকারও বদলাবে না এই মঞ্চ করে। তা তোমরা এই শুধু শুধু প্রেস ক্লাব ভাড়া নিয়ে করো, পয়সাও যায় আর এতগুলো লোক আছে। তো আমি খুব খোলাখুলি বলছি। তা বললো আসলে আমরা চাই যে রাজ্যে মহিলাদের উপর অত্যাচার কমুক। আমি বললাম তাহলে সেটা সরাসরি বললেই হয়, যে রাজ্যে মহিলারা প্রচুর অত্যাচার হচ্ছে, সেইটা কি করে সেইটা করতে গেলে কিন্তু মানুষকে অনেক মরালি অনেক করতে হবে, সেটার পদ্ধতি তো এটা নয়। আর ওইখানেই যখন হয়ে গেল, তখন যে ডাক্তাররা বামপন্থী শিবিরের, তারা তারপর দেখি বলছে যে আপনারা আসলে ভুল করছেন, ব্যাপারটা তা না, আমরা এই সরকারটাকে না সরালেই হবে। তা আমি তাকে বললাম যে আরে সরকার সরাতে গেলে তো তোমাদের ভোটের বাক্সে করতে হবে, এইভাবে কোনো সরকার সরে নাই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি পরিসমাপ্তি। দুর্ভাগ্যজনক, যারা আন্দোলন করেছিলেন তাদের সবার যে অসৎ উদ্দেশ্য ছিল আমি তা বলবো না, সৎ উদ্দেশ্যই ছিল, কিন্তু কোথাও একটা কানাগলির মধ্যে ঢুকে আর এই মাঝখান থেকে যা না দাঁড়ায়, আমার একটা সন্দেহ হচ্ছে শেষ পর্যন্ত সঞ্জয় রায়টা না বেকসুর খালাস পেয়ে যায়। এই এখন তো আন্দোলনকারীরা বলে সঞ্জয় রায় করেনি, ওর বাবা মাও ওই স্টেটমেন্টে যাবে হয়তো এদের চাপে যে ও এটা করে। না না, এরকম কি আদৌ কোনো সম্ভাবনা আছে যে সঞ্জয় রায় হাইকোর্টে তো যাবেই, এরকম সম্ভাবনা আছে? এটা একটুখানি ক্লিয়ার করা দরকার। হাইকোর্টে তো যাবেই, হাইকোর্টে তো যাবেই, হাইকোর্টে তো যাবেই। সেখানে যদি আজকে যারা সিনিয়র জাজ, জয়মাল্য বাগচি কামধুনির কেসটা কিরম খুঁটিয়ে 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 বেকসুর খালাস তো করে দিল কয়েকজনকে, এটা তো ঘটনা। তো ঘটনা হচ্ছে জাজকে কখনো খারাপ বলবো না, জাজ যদি খুঁটিয়ে দেখে সে বেকসুর খালাস হবার মতন। আমাদের ধনঞ্জয় নিয়ে তো ক্ষোভ আছে, কিন্তু ধনঞ্জয়ের কেসটাতে একমাত্র ধনঞ্জয়কে কিছুদিন ছাড় দিয়েছিল, বা ওটাকে কি বলে ইন্টারিম বেল গ্রান্ট করেছিল কিন্তু নীরেন মিত্র, জাস্টিস নীরেন্দ্র কৃষ্ণ মিত্র বোধহয়, সে সময় আমরা ছাত্র, তো সেই সময় দিয়েছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে আজ একটা কথা, এরপরে সুপ্রিম কোর্ট আছে, তো যাবে তো বটেই, ও সাহায্যও পাবে। সুপ্রিম কোর্টে কি অন্যরকম কোন রায় আসতে পারে? এর কি নিশ্চয়ই আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে, রিভার্স করতে পারে। আর এই যা স্টেক হোল্ডার না, তারা প্রচুর পয়সা খরচা করবে। কারণ আমার খুব দুর্ভাগ্যজনক লেগেছে, বৃন্দাগ্রবণের বিরুদ্ধে বাবা মার স্টেটমেন্ট দিচ্ছে যে মহিলা পুরো করে, তারা বুঝতে পারছিল তো যে এরা বিপদে চালিত করছে, যাদের হয়ে মামলা করছি তারাই উল্টো পাল্টা কথাবার্তা বলছে। ফলে বৃন্দাগ্রবণ যেই শুনে গেলেন বলছে উনি যুক্ত এই চক্রান্তের সাথে, এবং টিভি মিডিয়া সাক্ষাৎকার নিয়ে বলছে। আমি তো দেখে স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে আইনজীবী তোমার এতখানি লড়ে এখানে আনলো, সে তো আইনের ভাষাটা জানে রে বাবা, তুমি তাকেই বলছো চক্রান্তকারী। আশ্চর্যজনক ঘটনা। আমি জানি না মানে প্রসূনদা, বৃন্দা গোভার কিন্তু কেস মামলাতে এরা হচ্ছে অ্যাডেড পার্টি, এদের হারারও কিছু নেই, জেতারও কিছু নেই, এরা জাস্ট অ্যাড করতো, ভ্যালু অ্যাড করতো, আর কিছু না। তাকে নিয়েছিল তো সেই কারণে, সেও যখন দেখলো যে ব্যাপারটার মধ্যে এরা অন্যরকম করছে, সঠিক তথ্য বলছে না, যেটা হচ্ছে সেটা মানতে সরে গেল, অমনি তাকে তুমি চক্রান্তকারী বলে দিলে, এটা কোনো হয়? আমি জানি না মানে এক কথায় কিছু নির্বুদ্ধিতা দেখিয়েছে। যদি সঞ্জয় রায় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যখন পরবর্তীতে যাবে, সে যদি বেকসুর খালাস হয়ে যায়, কারণ কি তা এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ একমাত্র তো সঞ্জয় রায়ের মানে পক্ষেই যাচ্ছে, এই তো একমাত্র, তাহলে ঘটনাটা কি ঘটবে? মানে তাহলে কেউই এই খুন ধর্ষণ ঘটায়নি, কেউই সাজা পাবে না, তাহলে আলটিমেটলি কি এই দিকে যেতে পারে? এ তো ভয়াবহ হতে পারে। সেটা হয়তো হবে না, জনমানুষের একটা চাপ আছে, সর্বভারতীয় ভাবে চাপ আছে, কিন্তু মানে আমি আশ্চর্য হচ্ছি যারা আন্দোলনকারী তারা মানতেই নারাজ, মানে এই বিচার প্রক্রিয়াটাই মানে না। তো আমি জানি না, মানে আমি আজ পর্যন্ত এরকম ব্যাপার শুনিনি, মানে
মানে এরকম খুবই মানে সুপারফ্লুয়াস পড়াশুনো এটা তো খুব কোনো কম আছে পলিটিক্যাল বলে কেস মনে হয়। নয়, এটা ইমরান খানকে 14 বছর জেল দেওয়ার মতো কোনো পলিটিক্যাল ডিসিশন নয়। এটা একটা সঞ্জয় রায়, একটা সাধারণ লোক, একটা দালাল, একটা সোনাগাছিতে যায়, মদ খায়, টাউট, একটা সিভিক, তাকে বাঁচানোর জন্য মানে সবাই পারচেস হয়ে যাবে, সবাই চক্রান্তের সাথে যুক্ত হয়ে যাবে, এটা হয় নাকি কখন? ফানি থিং, এই খুব জায়গায় দুর্ভাগ্যজনক। আমরা আজকের আলোচনাটা শেষ করব। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে একটা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এবং অনেকগুলো বিষয় উঠে এলো। আমরা কখনোই চাইবো না এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে তিনিই ঘটিয়েছেন সমস্ত অভিযোগ, যা সমস্ত তথ্য এবং এভিডেন্স উঠে এসেছে দেখা যাচ্ছে সঞ্জয় রায়ই ঘটনাটা ঘটিয়েছেন। অতএব হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এইরকম কিছু না ঘটুক যে তিনি বেকসুর খালাস হয়ে যান, এরকম যাতে না হয় সেটাই আমরা চাইবো। এবং যেটা আলোচনার মধ্য থেকে উঠে এলো, যেটা প্রসূনদা বললেন, যেটা অরিন্দম দা বললেন, অরুণাবদাও বলার চেষ্টা করলেন, যে একটা আন্দোলন তখনই সফল হয় যখন সেই আন্দোলনের মধ্যে সত্যি থাকে, কিছুমাত্র ট্রুথ থাকে। অতএব আন্দোলন যদি সত্যির দ্বারা চালিত না হয় তাহলে কিন্তু আন্দোলন কানাগুলিতেই ঢুকে যাবে, যেটা আমরা আরজি করের ক্ষেত্রে দেখলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রসূনদা এবং অরিন্দম দা দুজনকেই। আপনাদের আবারও রায়বাহাদুরে পাবো, এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনলেন। আজকের মতো এই পর্যন্তই, আমরা আজকের আলোচনা শেষ করছি। আবারও এইরকম কোন একটা আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।